আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। গত ৩টা লেকচারে আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের স্প্রিং বল, মহাকর্ষ বল এই রিলেটেড যে টপিকগুলো ছিল এবং কৃতকাজ নির্ণয়, অর্থাৎ প্রথম ৩টা লেকচারে আমরা কৃতকাজ কিভাবে নির্ণয় করতে হয়, স্প্রিং রিলেটেড অংশগুলা বা মহাকর্ষীয় বলের মাধ্যমে কৃতকাজ, এই অংশগুলোকে আমরা একটু ভালো করে স্টাডি করছিলাম। বেসিক থেকে একেবারে এক্সপ্লেনেশন আমাদের যতটুকু দরকার, পরিবর্তনশীল বল, ধ্রুব বল, প্রত্যেকটা টপিক আমরা ইন ডিটেইল আলোচনা করছি। তো আজকের যেটা লেকচার অর্থাৎ ৪ নাম্বার যেটা, সেটাই হচ্ছে পুরোপুরি হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিং একটা লেকচার। অর্থাৎ গত ৩টা লেকচার যারা কমপ্লিটলি সুন্দর মতো শেষ করছো বা দেখছো, আজকের লেকচারটা হচ্ছে তাদের জন্য। এই ৩টা লেকচারে যত কিছু আমরা পড়ছি বেসিক থেকে শুরু করে সব কিছুর উপর আমাদের একাডেমিকে যত ধরনের ম্যাথ হইতে পারে, বিশেষ করে সিকিউতে, অর্থাৎ একাডেমিক পরীক্ষাগুলোতে সিকিউ প্রশ্ন যেমন হয় তেমনই সিকিউ প্রশ্নগুলোকে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমাদের গত ৩টা লেকচারের টপিকগুলোর উপর যত ধরনের প্রশ্ন হইতে পারে সবগুলো প্রশ্ন আমরা আজকে সলভ করার চেষ্টা করব। আমি প্রথমেই 2টা সিকিউ নিছি স্প্রিংয়ের টপিক থেকে। অর্থাৎ আমরা এখন পর্যন্ত যে টপিকগুলো পড়ছি স্প্রিং রিলেটেড অংশটা অনেকটাই বেশি, বা এটা থেকে বোর্ডে মোটামুটি কয়েকটা প্রশ্ন আসছে। তো ওই কয়েকটা প্রশ্নকে আমি 2টা প্রশ্নে ডিভাইড করছি। সিকিউ ওয়ানে 3টা প্রশ্ন নিছি আর সিকিউ টুতে আমরা 2টা প্রশ্ন নিছি। এই 2টা উদ্দীপকের সহায়তায় যদি তুমি এই 5টা প্রশ্ন সলভ করতে পারো, তাহলে স্প্রিং রিলেটেড যে অংশগুলো থেকে প্রশ্ন হয় এইচএসসি একাডেমিকে, ওইখানে আর তোমার কোনো প্রবলেম থাকবে না। অর্থাৎ স্প্রিং রিলেটেড টপিকটা তোমার একেবারেই ক্লিয়ার হয়ে যাবে যদি এই 2টা প্রশ্ন তুমি সুন্দর মতো বুঝে নিজে নিজে সলভ করতে পারো। এর পরবর্তীতে আমরা আজকে আরও বেশ কিছু ম্যাথ সলভ করব, বাট আমাদের প্রথম অংশ থাকবে স্প্রিং রিলেটেড অংশ। স্প্রিংয়ের পরবর্তীতে আমরা ভেক্টর ফরম্যাটে কীভাবে কাজ বের করতে হয় এরকম আরও কয়েকটা সিকিউ প্রশ্ন সলভ করব। চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাসটা। আমি একটু তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিতে চাই আমাদের প্রথম যেটা প্রশ্ন আমরা সলভ করব। একটু যদি উদ্দীপকটা বলি তার আগে একটা বিষয় বলি, যারা আজকের লেকচারটা দেখতেছ অর্থাৎ লেকচার 4, অবশ্যই তোমাদেরকে লেকচার প্রথম 3টা দেখেই কিন্তু এই লেকচার 4-এর ম্যাথগুলো সলভ করতে হবে, আদারওয়াইজ তোমরা এগুলো কিচ্ছু বুঝবে না। তো আমি এভাবেই চিন্তা করে নেব যে তোমরা লেকচারগুলো দেখছো, তোমরা সুন্দর মতো বেসিকটা কমপ্লিট করেই আমার সাথে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতেছো এই লেকচারে। আচ্ছা, আমরা গতদিন স্প্রিং রিলেটেড সূত্রগুলো পড়ছিলাম, তাই না? স্প্রিং বল দ্বারা কৃতকাজের সূত্র, আবার স্প্রিং বলের বিরুদ্ধে বা এজেন্ট কর্তৃক যে কৃতকাজ সেটাও আমরা দেখছি, স্প্রিংয়ে সঞ্চিত বিভব শক্তিও আমরা দেখছিলাম, তাই না? তো আমরা আজকের এই প্রশ্নগুলোতেই মূলত এই টপিকগুলো নিয়ে কি করব, আলোচনা করব। তাহলে প্রথম প্রশ্নটার দিকে একটু দেখো। একটি স্প্রিংয়ের উপর 10 নিউটন বল প্রয়োগে, অর্থাৎ স্প্রিংটার উপর 10 নিউটন বল প্রয়োগ করার কারণে স্প্রিংটি সাম্যাবস্থান হতে 6 সেন্টিমিটার কি হয়েছে, প্রসারিত হয়েছে, এবং পরে স্প্রিংটিকে আরও 6 সেন্টিমিটার কি করা হলো, প্রসারিত করা হলো। উদ্দীপকটা একটু ভালো করে বুঝবা। প্রথমে 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, যার কারণে সে 6 সেন্টিমিটার প্রসারিত হয়েছে। পরবর্তীতে তাকে ওই 6 সেন্টিমিটার থেকে আরও 6 সেন্টিমিটার কি করা হয়েছে, প্রসারিত করা হয়েছে। এটা হলো আমাদের উদ্দীপকের ইনফরমেশন। প্রথম প্রশ্ন, স্প্রিং ধ্রুবক নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্ন, 2 সেন্টিমিটার প্রসারিত করতে স্প্রিং বলের বিরুদ্ধে কৃতকাজ নির্ণয় করো। স্প্রিং বলের বিরুদ্ধে মানে হচ্ছে এজেন্ট দ্বারা কৃতকাজ, কারণ স্প্রিং বলের বিরুদ্ধে কাজ করে কে, এজেন্ট। যে স্প্রিংটাকে প্রসারিত করতেছে তাকে তো আমরা এজেন্ট বলি। তো যেহেতু বলে দিছি স্প্রিং বলের বিরুদ্ধে, তার মানে এটা এজেন্ট কর্তৃক কাজটাকে নির্দেশ করতেছে। উদ্দীপক অনুসারে প্রথম এবং দ্বিতীয় প্রসারণের জন্য কৃতকাজ সমান হবে কিনা। তাহলে আমাদের উদ্দীপক একই সাথে আমাদেরকে 3টা প্রশ্ন করছে। চলো তাহলে আমরা এক এক করে 3টা প্রশ্ন একটু সলভ করি। প্রথম প্রশ্ন আমাকে সলভ করে দিতেও হবে না আশা করি, এটা তোমরা জানো, এটা 9-10-এর মতোই টপিকটা অনেকটা বলতে গেলে। আমরা গতদিন এই যে 1 নম্বর স্প্রিং ধ্রুবকের যে ফর্মুলাটা পড়ছিলাম F=-kx ছিল, নিশ্চয়ই তোমাদের সেটা মনে আছে। স্প্রিং বলের যেটা সূত্র F= কি, এখানে F হচ্ছে স্প্রিংয়ের প্রত্যয়নী বল, F=-kx, ঠিক আছে? তো F যদি প্রত্যয়নী বল হয় তখন আমরা মাইনাসটা ব্যবহার করব, কারণ প্রত্যয়নী বলের সাথে সরণের ডিরেকশনটা বিপরীত, গত লেকচারের আলোচনা এগুলো, তাই না? তো এখন 10 নিউটন বল যে আমরা প্রয়োগ করছি এটা তো এজেন্ট করছে। 10 নিউটন বল কি স্প্রিং নিজে নিজে প্রয়োগ করছে, করে নাই, এজেন্ট বল প্রয়োগ করছে না? তো এজেন্ট বল প্রয়োগ করলে ওইখানে আমরা আর মাইনাসটা কি করি না, ব্যবহার করি না। আর এমনিতেও তুমি যদি মাইনাস দিয়ে ম্যাথ করেও ফেলো তোমার ম্যাথ ভুল হবে না, কারণ মাইনাস হচ্ছে মানকে নির্দেশ করে না,
মাইনাস ডিরেকশনকে নির্দেশ করে। স্প্রিং ধ্রুবকের মানটা পজিটিভই থাকবে, যদি কেউ মাইনাস দিয়ে করেও তার ম্যাথ ভুল হবে না, পজিটিভ অ্যান্সার যা নেগেটিভ অ্যান্সার তাই আসবে। কারণ পজিটিভ নেগেটিভ এখানে ম্যাটার করতেছে না, কেন? চিহ্নটা দিকের সাথে সম্পর্কিত, মানের সাথে সম্পর্কিত নয়। তাহলে আমরা যদি মান বের করে আমরা পজিটিভ ধরে করব। তাহলে এখানে দেখো খুব সহজ, 10 নিউটন দিয়ে দিছে, কে আমরা বের করতে চাই। তো 10 নিউটন বল প্রয়োগে 6 সেন্টিমিটার কি হয়েছে? প্রসারিত হয়েছে। তাহলে 6 সেন্টিমিটারকে যদি আমরা মিটারে কনভার্ট করি 0.06, তাহলে কে এর ভ্যালু কত আসবে এখান থেকে? কে এর ভ্যালু আসবে 10 ডিভাইডেড বাই 0.06, 166.67 নিউটন মিটার ইনভার্স 1। এটা হচ্ছে আমার স্প্রিং ধ্রুবকের মান এই উদ্দীপকের জন্য। আশা করি এটা বুঝতে পারছি। এবার একটা পয়েন্ট বলি, এই ম্যাথটা করার পর কিছু স্টুডেন্টের কাছে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার 6 সেন্টিমিটার প্রসারিত হয়, বুঝলাম আপনি 6 সেন্টিমিটার বসাইছেন, তো স্যার এখানে তো আরও একটা 6 সেন্টিমিটারের কথা বলছে, তো ওইটা যে হিসাব করি না এখানে। বিষয়টা হচ্ছে আমি আপনারা বলি, 6 সেন্টিমিটার 6 সেন্টিমিটার এটা একসাথে প্রসারিত করছে বলে নাই। অর্থাৎ স্প্রিংটা, এই যে এটা স্প্রিং, হ্যাঁ, তো স্প্রিংয়ে যখন আমি এখানে 10 নিউটন বল কি করছি? প্রয়োগ করছি, এই 10 নিউটনের কারণে সে কিছুটা কি হবে? প্রসারিত হবে, সাম্যাবস্থান থেকে কিছুটা নিচের দিকে নামবে। তা ওইটুকুই, এই 10 নিউটনের কারণে সে কতটুক নামছে? 10 নিউটনের কারণে 6 সেন্টিমিটার নামছে। এটা হলো 10 নিউটনের প্রভাব। কয় নিউটনের প্রভাব? 10 নিউটনের জন্য। এখন পরে যে 6 সেন্টিমিটার আবার প্রসারিত করছে, তখন কি বলের মান আর 10 নিউটন, নাকি আরো বাড়াইতে হবে বলটা? ডেফিনেটলি বাড়াইতে হবে, কারণ তুমি 10 নিউটন দিয়ে যদি 6 সেন্টিমিটার প্রসারিত করো, ওই 10 নিউটন দিয়ে তো এক্সট্রা করে আর 6 সেন্টিমিটার প্রসারিত হবে না। তাহলে পরে যেটা 6 সেন্টিমিটার প্রসারিত করছে ওইটার জন্য আলাদা করে বল প্রয়োগ করছে, ওই বলটা 10 নিউটনের বাইরে। তাহলে আমরা তো 10 নিউটনের জন্য ম্যাথ করতেছি, সো স্মরণ হবে কি 10 নিউটন বল প্রয়োগের জন্য যতটুকু বৃদ্ধি পাইছে ওটাই হচ্ছে স্মরণ। তো পরের যেটা 6 সেন্টিমিটার এটা কিন্তু 10 নিউটনের জন্য বাড়ে নাই, প্রথম 6 সেন্টিমিটারটা 10 নিউটনের জন্য বাড়ছে, এরপরে আলাদা করে আরও 6 সেন্টিমিটার বাড়ানো হয়েছে, তখন কিন্তু বলের মান আরও বাড়ছে। যদিও বলের মানটা বলে নাই, কিন্তু আমরা এটা বুঝতেই পারতেছি, এটা কমন সেন্স। প্রথম 10 নিউটনে যদি 6 হয়, এক্সট্রা করে আরও 6 মিটার কি একই বলের জন্য বাড়বে? অবশ্যই বাড়বে না, আলাদা করে বল প্রয়োগ করতে হবে। তো আমরা তো শুধু 10 নিউটনের জন্য ধ্রুবক বাইর করতেছি, তখন 10 নিউটনের জন্য স্মরণ যেটা সেটাই বসবে। আশা করি ক্লিয়ার। ইজি ম্যাথ ছিল, মোটামুটি বুঝছো, তবে একটা কনফিউশন হয়তো তৈরি হইতে পারতো, ওই জন্য এটা আমিই বলে দিলাম, ঠিক আছে কিনা? আচ্ছা, তাহলে আমরা প্রথম ম্যাথটা অলরেডি বুঝে গেছি, ছোট্ট একটা ম্যাথ ছিল, শেষ। আমরা এটা মুছে দিচ্ছি, আমাদের ক্যার ভ্যালুটা লাগবে, আমি ক্যার ভ্যালুটা পাশে লিখে দিচ্ছি, তোমরা আশা করি এটা উঠাইছো এবং বুঝতে পারছো। আচ্ছা, আমি একটু ক্যার ভ্যালুটা পাশে লিখে রাখি। আমাদের ক্যার মান হচ্ছে 166.67 নিউটন মিটার ইনভার্স 1। আচ্ছা, এবার আমরা 2 নাম্বার প্রশ্নটা সলভ করব। 2 সেন্টিমিটার প্রসারিত করতে একটু মনোযোগ দিবা, 2 নাম্বার প্রশ্নে একটা লুকায়িত বিষয় আছে, লুকায়িত বলি আমি তোমাকে, এই প্রশ্নটাকে আরেকভাবে করা সম্ভব, এই জন্য একটু মনোযোগ দিবা, আমি তোমাকে একসাথেই দুইটা বিষয় বলে দিব। আচ্ছা, প্রশ্ন হচ্ছে 2 সেন্টিমিটার প্রসারিত করতে স্প্রিং বলের বিরুদ্ধে কৃত কাজ, এটা একটু মার্ক করো। স্প্রিং বলের বিরুদ্ধে খুবই বুঝার মতো কিছু বিষয় আছে। দেখো, ধরো স্প্রিং, হ্যাঁ এটা স্প্রিং, এখন স্প্রিংয়ে মনে করো তুমি কি করছো, এই ভরটা ঝুলাই দিছো। এখন স্প্রিং যে প্রসারিত হচ্ছে, ধরো এখান থেকে 6 সেন্টিমিটার বললো না প্রসারিত হয়েছে, এই 6 সেন্টিমিটার প্রসারণ যে ঘটছে, এটা কি স্প্রিং নিচ থেকে ঘটাইছে? অবশ্যই নিচ থেকে ঘটায় নাই, এজেন্ট কি করছে? বল প্রয়োগ করে ওই স্প্রিংটাকে লম্বা করছে। এজেন্ট মানে কারা? যারা বল প্রয়োগ করতেছে। ধরো কথার কথা, আমি যদি স্প্রিংটাকে টেনে 6 সেন্টিমিটার প্রসারিত করি, তাহলে আমি এজেন্ট, আমি হলাম এখানে কি এজেন্ট, এজেন্ট কর্তৃক কাজ করা হচ্ছে, এজেন্ট ওই স্প্রিংটাকে টেনে প্রসারিত করতেছে, তাহলে এটাকে বলা হয় এজেন্ট কর্তৃক কৃত কাজ বা এজেন্টের ক্রিয়া। এখন তোমাকে বলছে স্প্রিং বলের বিরুদ্ধে, বিষয়টা আমরা গত লেকচারে এটা আলোচনা করছি, তাও আমি ছোট্ট করে একটু বলি। তুমি যখন স্প্রিংটাকে টেনে 6 সেন্টিমিটার লম্বা করছো, এটা কে করছে? এটা করছে এজেন্ট, এটা করছে কে? এজেন্ট। এবার 6 সেন্টিমিটার টানার পর যখন তুমি এটাকে ছেড়ে দিবা, তখন স্প্রিং কি করবে? আবার সাম্যাবস্থার দিকে যেতে চাইবে,
তাহলে স্প্রিং তখন এই যে এখান থেকে তুমি টেনে এখানে নিয়ে আসছো, এবার যখন বল প্রয়োগ বন্ধ করবে স্প্রিং কি করবে, উপরের দিকে উঠে যেতে চাইবে। তো উপরের দিকে যে যাচ্ছে, উপরের দিকে স্প্রিংকে কে নিয়ে যাচ্ছে, স্প্রিং বল বা প্রত্যয়িনী বল। আমরা কতদিন পড়ছি না, স্প্রিংকে যখন আমরা সংকুচিত কিংবা প্রসারিত করি তখন স্প্রিং আবার তার আগের অবস্থানে কি করে, ফিরে যায় বা ফিরে যেতে চায়। এই ফিরে যাওয়াটার জন্য রেসপন্সিবল কে, ফিরে নিয়ে যায় কে, এই যে প্রত্যয়িনী বল। তাহলে প্রত্যয়িনী বল যদি স্প্রিংটাকে নিয়ে যায়, এটা হবে স্প্রিং বল দ্বারা কাজ, মানে এই কাজটা স্প্রিং নিজে করতেছে। প্রত্যয়িনী বলতে স্প্রিং এর নিজের বল। তাহলে স্প্রিং বল দ্বারা কৃত কাজ হচ্ছে কোনটা, প্রত্যয়িনী বল যখন কাজ করবে, মানে স্প্রিং সাম্যাবস্থায় যখন যাবে, প্রসারণিত অবস্থা থেকে যখন সাম্যাবস্থানে যাবে, ওটা হলো স্প্রিং এর কি নিজের বল বা স্প্রিং বল দ্বারা কৃত কাজ। কিন্তু এখানে কি স্প্রিং বল দ্বারা কাজ বলছে নাকি স্প্রিং বলের বিরুদ্ধে কাজ বলছে, বিরুদ্ধে। তো স্প্রিং বল যেদিকে কাজ করতেছে বিরুদ্ধে কে কাজ করে, বিরুদ্ধে কাজ করে এজেন্ট। স্প্রিং বলের বিরুদ্ধে সবসময় কে কাজ করে, এজেন্ট কাজ করে। এটা অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটিটা বুঝে গেছি যে স্প্রিং বলের বিরুদ্ধে কৃতকাজ মানে এখানে এজেন্ট দ্বারা কৃতকাজ করতে বলছে, তাই না? এবার আসো তো গতকালকের ফর্মুলায় যাই একটু। আমরা দুইটা ফর্মুলা লিখছিলাম, নিশ্চয়ই তোমাদের এটা মনে আছে। ডাব্লিউ স্প্রিং এর জন্য হাফ অফ কে, এখানে বসবে এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস কি এক্স ইনিশিয়াল স্কোয়ার হবে, এক্স ইনিশিয়াল। এটা ছিল, এটা কার জন্য ছিল জানো, এটা ছিল এজেন্ট কর্তৃক যে কৃতকাজ, অথবা এটার আরেকটা পরিচয় কিন্তু আমি পড়াইছিলাম গত ক্লাসে, এটা স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি। এই যে আমি তোমাকে বলতে চাচ্ছিলাম যে এই প্রশ্নে মূলত দুইটা জিনিস আছে। এটা স্প্রিং বলের বিরুদ্ধে কৃতকাজ যেমন সঠিক, এভাবেও প্রশ্ন দিতে পারে, অথবা বলতে পারতো স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি। কারণ এজেন্ট দ্বারা কৃতকাজ যে কথা, স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি একই কথা। কারণ এজেন্ট যে কাজটা করে, স্প্রিং ওই কাজটাকে তার মধ্যে শক্তি হিসেবে জমা করে। তাহলে এজেন্ট দ্বারা কৃতকাজ আর স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি এটা একই, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এটা হলো এজেন্ট কর্তৃক কৃতকাজ বা সঞ্চিত বিভব শক্তি। আর যদি স্প্রিং বল দ্বারা কাজ হইতো, এটা তো স্প্রিং বলের বিরুদ্ধে এজেন্টের কাজ। যদি স্প্রিং বল নিজে করতো তখন এক্স ইনিশিয়ালটা কি বসবে, আগে বসবে। এটা আমি গত লেকচারে কিন্তু তোমাদেরকে পড়াইছিলাম, কেমন? তাহলে স্প্রিং বল দ্বারা কাজ, তখন এক্স ইনিশিয়াল আগে বসবে, এক্স ফাইনালটা পরে বসবে। বুঝতে পারছি? এবার আসো মান বসাই। ডাব্লিউ ইকুয়াল টু হাফ অফ কে এর মান আছে, আমরা বসাইতে পারবো, আমরা একটু পরে বসাই, কোথাও বসাই দাও, একই কথা, আগে পরে বসাইলেই তো হয়। এই যে কে এর মান স্প্রিং ধ্রুবক বসাই দিছি। এবার স্যার আরেকটু মনোযোগ দেওয়া লাগবে সুন্দর করে, আরেকটু। এক্স ফাইনাল এবং কি এক্স ইনিশিয়াল। এক্স ইনিশিয়াল হচ্ছে নর্মালি সাম্যাবস্থান, মানে স্প্রিংটাকে তুমি কোত্থেকে প্রসারিত করতেছো, সাম্যাবস্থান থেকে করতেছো। আর আমরা জানি গতকালকে আমি বোর্ডে লিখে দিয়েছিলাম, সাম্যাবস্থান মানে সরণ শূন্য। সাম্যাবস্থান মানে সরণ কত, শূন্য। তাহলে এক্স ইনিশিয়াল কত হবে, 0 হবে। এক্স ফাইনাল মানে কি, সাম্যাবস্থান থেকে কতটুকু প্রসারিত করছো, এটা হলো এক্স ফাইনাল। তাহলে সাম্যাবস্থান থেকে কতটুকু করছি প্রশ্নের জন্য, 2 সেন্টিমিটার। তাহলে 2 সেন্টিমিটারকে আমরা কিভাবে লিখবো, 0.02 হোল স্কোয়ার মাইনাস কি 0। 0 কেন, ওই যে সাম্যাবস্থান থেকে নিচ্ছ, সাম্যাবস্থানে এক্স ইনিশিয়াল কত 0, আর কতটুকু দূরত্বে নিছো, 2 সেন্টিমিটার প্রসারিত করছো, এই জন্য এক্স ফাইনাল কত হবে 0.02। ব্যাস, কাজ হয়ে গেছে। এবার তুমি ক্যালকুলেশন করে ফেলে, দেখছো কত সোজা না ম্যাথ। একটু বেসিকটা যদি ক্লিয়ার থাকে এই ম্যাথ করা কোনো বিষয়ই না, জাস্ট সব দেওয়া থাকে, তোমাকে একটু বুঝে করতে হবে। তাহলে 166.67 ক্যালকুলেশনগুলো তোমরা একটু আমার সাথে করবা, অনেক সময় আমার ভুল হইতে পারে ক্যালকুলেশনে, আমিও তো করতেছি, তো তোমরা নিজেরা করে আমার সাথে অ্যান্সারটা মিলাই নেবা, যদি ভুল হয় সেটাও আমাকে জানাবো আর কি, ঠিক আছে? আচ্ছা, ইন্টু এখানে তাইলে কত 0.02 হোল স্কোয়ার, এটা ডিভাইডেড বাই 2, 0.033 0.033 জুল। এই যে এটা হলো আমাদের কৃতকাজের মান। তাহলে স্প্রিং বলের বিরুদ্ধে কৃতকাজ হচ্ছে কোনটা, এটা। স্প্রিং বলের বিরুদ্ধে কৃতকাজ কোনটা, এটা। তো এইটা যে ফর্মুলা, যদি এখানে প্রশ্ন আমাকে এটা না করে বলতো
যে 2 সেন্টিমিটার প্রসারিত করতে স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি কত, তখনও কিন্তু অ্যান্সার এটাই আসতো, ফর্মুলাও এটা হইতো। কারণ কি, স্প্রিং এর বিভব শক্তিও কে ওই এজেন্ট কর্তৃক কৃত কাজটাই স্প্রিং এর বিভব শক্তি হিসেবে কাউন্ট হয়। তাহলে স্প্রিং এর বিভব শক্তি যে কথা, স্প্রিং বলের বিরুদ্ধে কাজ করা একই কথা, এজেন্ট কর্তৃক কাজ করা একই কথা, এই তিনটা সেম টার্ম। বুঝছি আশা করি। আচ্ছা, এটা ছিল আমাদের 2 নাম্বার ম্যাথ। খুবই সহজ একটা ম্যাথ ছিল না? এবার আসো আমরা যাব কোথায়, 3 নাম্বারটাতে। এটা সিকিউর গ নাম্বার প্রশ্ন, 4 মার্কের কোয়েশ্চেন। মনোযোগ দেওয়া লাগবে খুব সুন্দর করে। 2টা পার্ট আছে, প্রশ্নটা একটু শোনাই পড়ে। প্রথমে, উদ্দীপক অনুসারে প্রথম এবং দ্বিতীয় প্রসারণের জন্য কৃত কাজটা সমান হবে কিনা, একটু ধৈর্য নিয়ে করবেন, তাড়াহুড়া নেই, কেমন? 2টা প্রসারণ আছে না উদ্দীপকে। একটা কি, প্রথমে 6 সেন্টিমিটার একটা প্রসারণ, এরপর আরো 6 সেন্টিমিটার কি করছে, প্রসারিত করছে। কথা বুঝাইতে পারছি? তাহলে এখানে কৃত কাজ কয়টা বের হবে? 2টা। প্রথম প্রসারণের জন্য একটা, দ্বিতীয় প্রসারণের জন্য একটা। স্প্রিং ধ্রুবক তো সেমই থাকবে। কেন? স্প্রিংকে চেঞ্জ করছি। এই যে প্রসারণ 2টা ভিন্ন ভিন্ন হয়েছে, এতে কি স্প্রিং বদলে গেছে? অন্য কোনো স্প্রিং হয়েছে না। স্প্রিং যদি সেম থাকে, তুমি যেমনই প্রসারণ করো স্প্রিং ধ্রুবকের মান সেম থাকবে। প্রসারণ সংকোচন কম বেশির জন্য স্প্রিং ধ্রুবক কখনো চেঞ্জ হবে না, এটা একই থাকবে। আচ্ছা, আসো তাহলে আমরা প্রথমে করে ফেলি প্রথম পার্ট। আমি একটু এই পাশ থেকে করি প্রথম পার্ট। আচ্ছা না, এদিক থেকে করি। 3 নাম্বার, প্রথম প্রসারণের ক্ষেত্রে একটু মুছে দিই, সমান হবে কিনা। আচ্ছা, এই প্রথম প্রসারণের ক্ষেত্রে আমরা ম্যাথ করতেছি। তাহলে প্রথম প্রসারণের ক্ষেত্রে কৃতকাজ ডাব্লিউ। এখন আসো, প্রসারণ ভালো করে বুঝবা। এখানে প্রসারণটা কে করতেছে, স্প্রিং করতেছে নাকি এজেন্ট করতেছে? যেহেতু প্রসারণের জন্য বলছে, এখানে তো তোমাকে বলে নাই যে স্প্রিং বল দ্বারা কৃতকাজ বের করো, স্প্রিং বলের বিরুদ্ধে কৃতকাজ বের করো, এটা তো বলে নাই নিশ্চয়ই, এটা বলে নাই। বলছে কি প্রথম প্রসারণ আর দ্বিতীয় প্রসারণের জন্য। এবার তোমাকে মাথা খাটাইতে হবে, বুঝতে হবে এই প্রসারণটা কে করতেছে। তুমি চিন্তা করো, স্প্রিং নিজে নিজে প্রসারিত হবে? হবে না। তোমাকে কি করতে হবে, টেনে বা বল প্রয়োগ করে এটাকে প্রসারিত করতে হবে। তাহলে প্রসারণ কে করতেছে? এজেন্ট করতেছে। তাহলে প্রসারণের জন্য যেটা কৃতকাজ, এটা মূলত এজেন্ট দ্বারা কৃতকাজ বুঝবে। অর্থাৎ এটি স্প্রিং বল দ্বারা হচ্ছে না। স্প্রিং বল তো প্রসারণ ঘটাচ্ছে না, প্রসারণ ঘটাচ্ছে কে? এজেন্ট কর্তৃক যে বলটা প্রয়োগ করা হয়েছে সে। তাহলে সূত্র কি, হাফ অফ কে এক্স ফাইনাল, এজেন্টের বেলায় ফাইনালটা কি বসবে, আগে বসবে, এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস কি এক্স ইনিশিয়াল স্কোয়ার। তাহলে হাফ অফ কে কত বসবে, 166.67, এটা কে এর মান। এবার আসো তো, এক্স ফাইনালের মান কত, প্রথম প্রসারণ কতটুকু হয়েছে, 6 সেন্টিমিটার। সাম্যাবস্থান থেকে কোথায় আসছে, 6 পর্যন্ত, এটা তো প্রথম প্রসারণ। তাহলে এক্স ফাইনাল হবে 6, মানে 0.06, আর এক্স ইনিশিয়াল হবে কত, 0। কারণ তুমি সাম্যাবস্থান থেকে নিছো না, প্রথমবার বল প্রয়োগ করছো, সাম্যাবস্থান থেকেই তো 6 আসছে। তাহলে ফাইনাল পজিশন হচ্ছে 6 সেন্টিমিটার। ইনিশিয়াল পজিশন কোথায় ছিল, 0-তে, কারণ ইনিশিয়ালি সাম্যাবস্থায় ছিল সে। তাহলে আসো এটার ভ্যালু বের করে ফেলি। তাহলে প্রথম প্রসারণের কৃতকাজ দেখো বের হয়ে গেছে, ব্রেকেট 0.06 হোল স্কোয়ার ইন্টু ব্রেকেট 0.06 হোল স্কোয়ার ইন্টু 166.67 ডিভাইডেড বাই 2। এটার মান আসছে 0.030। তো এটাকে আমি 0.03, হ্যাঁ 0.3 জুল। এটা পরেও 0 আছে, তুমি এটা লিখতে পারো। এটা হলো W1 মনে করো। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম প্রসারণের জন্য। কার জন্য, প্রথম প্রসারণের কৃতকাজ হচ্ছে কত, এত। বুঝবা, ঝামেলা এটাতে না, তোমরা এটা বুঝছো, এটা আমিও জানি, কারণ এটা অলমোস্ট আগেরটার মতোই সিমিলার একদম। ঝামেলা পরের পার্টে। এই যে একটু সুন্দর করে মনোযোগ দিতে হবে। দ্বিতীয় প্রসারণের জন্য একটু আমরা লিখলাম, দ্বিতীয় প্রসারণের ক্ষেত্রে, দ্বিতীয় প্রসারণের ক্ষেত্রে এবার একটু বলি ফর্মুলা কি হবে, আগেরটাই হবে, কারণ দ্বিতীয় প্রসারণে কে করতেছে, স্প্রিং তো করতেছে না, প্রসারণ প্রসারণ ঘটাচ্ছে কে, এজেন্ট। তাহলে ফর্মুলা সেম থাকবে, হাফ অফ কে
আমি আগে ফর্মুলাটা একটু লিখে ফেলি, এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস কি এক্স ইনিশিয়াল স্কোয়ার। এইবার হচ্ছে ভালো করে বুঝতে হবে এক্স ফাইনালের মান কত হবে, এক্স ইনিশিয়ালের মান কত হবে, এইটাই হলো বুঝার বিষয়। তো আমি একটু চিত্র আঁকাই প্রথমে, এই পাশে দেখাই একটু, সবাই একটু মনোযোগ দিও ভালো করে এই পার্টটাতে। স্প্রিং এখানে ছিল সাম্যাবস্থা, এটা হলো কি অবস্থা, সাম্যাবস্থা। এটা এখান থেকে বল প্রয়োগ করার কারণে স্প্রিং এই যে প্রথমে 6 সেন্টিমিটার কি হয়েছে, প্রসারিত হয়েছে। এটা হচ্ছে প্রথম প্রসারণ, সাম্যাবস্থায় ছিল, এটা হলো তার সাম্যাবস্থা। এখান থেকে বল প্রয়োগ করছো, যার কারণে ও 6 সেন্টিমিটার কি হয়েছে, প্রসারিত হয়েছে। এরপর এখান থেকে তাকে আরও কি করা হয়েছে, 6 সেন্টিমিটার প্রসারিত করা হয়েছে। ভালো করে বুঝবা, এই যে দ্বিতীয় প্রসারণ। দেখো তো উদ্দীপকের কথাটা আসলে এটা না, প্রথমে সাম্যাবস্থায় ছিল, তুমি তাকে কি করছো, 6 সেন্টিমিটার প্রথমবার প্রসারণ করছো, এরপর বল প্রয়োগে আরও 6 সেন্টিমিটার প্রসারিত করছো। এই যে পরেরটা হলো দ্বিতীয় প্রসারণ। তো আমরা ম্যাথ করতেছি এখন পরের স্টেজের জন্য। তো এখানে এখন এক্স ফাইনাল বসবে, এক্স ইনিশিয়াল বসবে। এইবার আমি আপনার একটা কথা বলে রাখি, কান খুলে এটা নোট করে রাখেন। সেটা হলো তুমি স্প্রিংয়ের আদি অবস্থান শেষ অবস্থান যেটাই তুমি ক্যালকুলেশন করো না কেন, অলওয়েজ সাম্যাবস্থান থেকে ক্যালকুলেট করতে হবে। কোন অবস্থান থেকে, সাম্যাবস্থান থেকে। এই লাইনটা ভালো করে মাথায় গেঁথে নিবা। স্প্রিংয়ের আদি অবস্থান মানে এক্স ইনিশিয়াল অথবা এক্স ফাইনাল যেটাই তুমি কাউন্ট করো না কেন, সবসময় সাম্যাবস্থান থেকে কাউন্ট করতে হবে। এবার একটু ফেরত আসেন এটাতে। দ্বিতীয় প্রসারণ শুরু হয়েছে কোত্থেকে, এখান থেকে এতটুকু, এটা হলো দ্বিতীয় প্রসারণ, এতটুকু এই যে নিচের এটা রেড মার্কিং। তাহলে দ্বিতীয় প্রসারণের দেখো তো, এটা হলো আদি অবস্থান, এটা হলো কি অবস্থান, শেষ অবস্থান। এটার সাথে সবাই একমত, সবাই বুঝছে এটা। প্রথম প্রসারণ ঘটানোর পরেই তো তুমি দ্বিতীয় প্রসারণটা ঘটাইছো। তাহলে প্রথম প্রসারণ শেষ হয়েছে এখানে, এখান থেকে তুমি দ্বিতীয় প্রসারণটা ঘটাইছো নিচে। তাহলে এটা দ্বিতীয় প্রসারণের কি স্টার্টিং, বা এটা দ্বিতীয় প্রসারণের কি আদি বিন্দু মানে আদি অবস্থান, আর এটা হচ্ছে কি শেষ অবস্থান, তাই না? তাহলে এইবার আসো এক্স ফাইনাল কাউন্ট করি প্রথমে। এক্স ফাইনাল মানে কোনটা, এইটা। তো এটা কি এবার 6 বসবে, এখানেই হচ্ছে গন্ডগোলটা। এটা কি 6 বসাই দিবা না, কারণ তোমারে বলছি আদি অবস্থান শেষ অবস্থান দোনোটা সাম্যাবস্থান থেকে কাউন্ট হবে। তো এখানে কি সাম্যাবস্থান নাকি সাম্যাবস্থান এখানে, তাহলে এক্স ফাইনাল হবে কোনটা, এই যে এখান থেকে এতটুকু, এটা হবে এক্স ফাইনাল। সাম্যাবস্থান থেকে শেষ, এই যে কথাই আছে শেষ এখানে, তাহলে এটা হলো কি এক্স ফাইনাল। আর এক্স ইনিশিয়াল হবে কোনটা, এই যে এটা, এই যে ছোটটা হচ্ছে এক্স ইনিশিয়াল, এটা হবে এক্স ইনিশিয়াল। বুঝতে পারছো? সাম্যাবস্থান থেকে, এই যে সাম্যাবস্থান থেকে, তাহলে আদি অবস্থান ও সাম্যাবস্থান থেকে কাউন্ট করতে হবে, শেষ অবস্থান ও সাম্যাবস্থান থেকে কাউন্ট করতে হবে। তাহলে দ্বিতীয় প্রসারণ শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এখানে। তাহলে সাম্যাবস্থান থেকে দূরত্ব হিসাব করো। এই যে সাম্যাবস্থান থেকে আদি অবস্থানের দূরত্ব, এটা হলো এক্স ইনিশিয়াল, আর সাম্যাবস্থান থেকে শেষ অবস্থানের দূরত্ব, এটা হলো এক্স ফাইনাল। এইটাই বুঝতে হবে। যারা এটুকু বুঝছে তাদের জন্য এই ম্যাথ কোনো বিষয়ই না। তাহলে আসো মান বসাই দেই। হাফ অফ কে এর মান হচ্ছে 166.67। এরপর আমি নিচে বসাচ্ছি একটু এক্স ফাইনাল। তাহলে এক্স ফাইনাল কত হবে, এই যে এখান থেকে এত 6 আর 6 12 হবে না, এক্স ফাইনাল বুঝছো সাম্যাবস্থান থেকে এতটুকু, তাহলে কত হবে, ওই যে 6 যোগ 6 চিত্রে দেখে আশা করি বুঝতে পারতেছো। তাহলে এখানে হবে 12কে যদি মিটারে নেই 0.12 মাইনাস এক্স ইনিশিয়াল কত, এক্স ইনিশিয়াল হচ্ছে এখান থেকে একটু, তাহলে এটা হচ্ছে কত 6, তাহলে এটা হবে 0.06, 0.06। তাহলে এবার আমরা কৃতকাজটা বের করি। তাহলে এখানে আসবে হচ্ছে 0.12 স্কোয়ার মাইনাস 0.06 স্কোয়ার, এটার সাথে হচ্ছে 166.67 গুণ হবে ডিভাইডেড বাই 2, 0.90, 0. কত 90 জুল। এটা হলো আমার উত্তর। বলো এটা কি এখন ভালো করে বুঝছি কিনা? আমরা প্রথম সিকিউর তিনোটা ম্যাথই কিন্তু অলরেডি সলভ করে ফেলছি, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। 1 নাম্বার তো সহজ ছিল, 2 নাম্বারও বুঝলে খুব বেশি জটিলতার মধ্যে নাই, 3ও অলমোস্ট 2 এর মতো। তবে 3 নাম্বারের পরবর্তী ধাপটা একটু বুঝতে হবে। পরবর্তী ধাপে কি বলা হয়েছে, এই যে অংশটা আছে এখানে, অর্থাৎ আদি অবস্থান এবং শেষ অবস্থানটা কাউন্ট করতে হবে। তুমি যদি একেবারে সাম্যাবস্থান থেকে মুভ করো
তখন এক্স ইনিশিয়াল 0 হয়। কিন্তু মনে করো তুমি স্প্রিংটাকে সাম্যাবস্থান থেকে একটা প্রসারণ ঘটায় রাখছো, ওইখান থেকে আবার প্রসারিত করছো, তখন কিন্তু এক্স ইনিশিয়াল 0 হবে না, কারণ তুমি তো ডিরেক্ট সাম্যাবস্থান থেকে আসতেছো না, তুমি সাম্যাবস্থান থেকে অলরেডি একটা প্রসারণ করছো, ওইখান থেকে আবার প্রসারিত করছো, তাহলে এক্স ইনিশিয়াল হবে কি ওই পরের অংশটা এখান থেকে। তাহলে সবসময় এক্স ইনিশিয়াল এক্স ফাইনাল দোনোটাই তুমি সাম্যাবস্থান থেকে কাউন্ট করবা। তাহলে পরের অংশে কেন এক্স ফাইনাল 12 সেন্টিমিটার আর ইনিশিয়ালটা 6 সেন্টিমিটার হয়েছে আশা করি বুঝতে পারছি। তাহলে বলো আমাকে CQ1 তুমি পারবা কিনা। যদি CQ1 পারো, তুমি তোমার যে গাইড বা ম্যাটেরিয়াল যা আছে তোমার কাছে, এটা একটা বোর্ডের প্রশ্ন, আমি বোর্ড নাম্বারটা লিখতে ভুলে গেছি, এটা বোর্ডে আসছে, তোমরা এরকম আরও 2-1টা প্রশ্ন নিজে নিজে সলভ করতে পারবা, একদম সেম টু সেম এরকম। বুঝতে পারছি কিনা? এটা মেবি 25 বা 24-এর একটা কোয়েশ্চেন কোনো একটা বোর্ডের, এটা স্প্রিংয়ে। তাহলে আমরা 1 নম্বর প্রশ্নটাকে এখানে শেষ করতে পারি, আশা করি বুঝছি। যদি কেউ না বুঝো আমাদের সাথে যোগাযোগ করবা, কমেন্টে জানাবা কোথায় বুঝো নাই, আমরা চেষ্টা করব তোমাদেরকে যতটুকু সাহায্য করা যায়, যেভাবে তোমাদেরকে বোঝানো যায় আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমরা CQ2টা সলভ করব। CQ2তে কি বলছে, তুমি যদি অলমোস্ট CQ1 করে থাকো, তোমার CQ2তে খুব বেশি কষ্ট হবে না, কারণ একই বেসিকগুলাই জাস্ট তুমি কি করবা যে এখন রিক্যাপ করে নিবা কাইন্ড অফ। আচ্ছা, একটু প্রশ্নটা পড়ি। একটি স্প্রিংকে দৃঢ় অবলম্বনের সাথে ঝুলিয়ে বল প্রয়োগে বা বল প্রয়োগ করে 5 সেন্টিমিটার কি করা হলো, সংকুচিত করা হলো। এই যে সংকুচিত করে ছেড়ে দেওয়া হয়েছে, এতে স্প্রিংটি আদি অবস্থায় ফিরে আসছে, স্প্রিং ধ্রুবক 120 সেটা দিয়ে দিছে। প্রথম প্রশ্ন, 2.5 সেন্টিমিটার প্রসারিত করতে স্প্রিং বল দ্বারা কৃতকাজ এবং স্প্রিংয়ের সঞ্চিত বিভব শক্তি নির্ণয় করো। আমার মনে হয় আগের সিকিউটা যারা ভালো মতো বুঝছে নিজ থেকে, 1 নম্বর প্রশ্ন আমার উপর তাদের নির্ভরশীল হইতে হবে না, তারা নিজেরা এটা করে ফেলতে পারবে। এবং তুমি যদি এই প্রশ্নটা আমি করানোর আগে নিজে করতে পারো, তাহলে তুমি বুঝবা স্প্রিংয়ের প্রথম সিকিউটা তোমার ক্লিয়ার হয়ে গেছে, এই জন্য তুমি 1 নম্বরটা পারতেছো। 1 নম্বরে 2টা প্রশ্ন আছে, কিন্তু স্প্রিং বল দ্বারা কৃতকাজ বের করতে বলছে, আবার স্প্রিংয়ের সঞ্চিত বিভব শক্তিও বের করতে বলছে, 2টা বিষয়। এবার আসো, স্প্রিং বল সংরক্ষণশীল বল ছিল কিনা, এটা খুবই এটা মাফিয়া ম্যাথ। হ্যাঁ, এটা এই 2 নাম্বারটা এটা প্রচুর আসছে এই স্প্রিংয়ের টপিক থেকে। স্প্রিং থেকে খুব বেশি প্রশ্ন আসলে হয় নাই, তুমি পুরা গাইড খুঁজলে হয়তো 7-8টাই পাবা, তবে 7-8টার মধ্যে এটা অনেকবার আসছে। স্প্রিং বল সংরক্ষণশীল বল কিনা এটা আমরা দেখবো, এটা আমি তোমাদেরকে করাই দিব, আমি এটাও করাই দিব, তবে আমি চাইবো তোমরা আগে নিজেরা এটা কি করো, ভিডিওটা এখানে একটু পজ করে নিজেরা এটা প্র্যাকটিস করবা, এটার ফর্মুলা কনসেপ্ট সব আগেরটাও তো করাইছি জিনিসটা, তারপর আমার সাথে মিলাই নিবা তোমরা। আসো তাহলে আমি প্রথমটা করাই দিই। 1 নম্বর আমাকে কি দেওয়া আছে, স্প্রিং ধ্রুবক কে এর মানটা দিয়ে দিছে, ওটা আমার আর বের করতে হবে না, কে দিয়ে দিছে। 2.5 সেন্টিমিটার প্রসারণ বলছে, তাহলে এক্স এর মান হচ্ছে কত, প্রসারণ কত, সরণ হচ্ছে 2.5 সেন্টিমিটার। এটা 2টা মান, প্রথম হচ্ছে স্প্রিং বল দ্বারা কৃতকাজ। এবার একটু বলি তো, এর আগের প্রশ্নেও তো আমরা কৃতকাজ বের করছি, ওটা কি স্প্রিং বল দ্বারা কৃতকাজ ছিল না, ওটা ছিল স্প্রিং বলের বিরুদ্ধে কৃতকাজ, মানে এজেন্ট দ্বারা কৃতকাজ, এটা ঠিক আছে কিনা। এবার বলছে স্প্রিং বল দ্বারা কাজ, তাহলে দেখো ফর্মুলা সেম বলছিলাম, স্প্রিং বল দ্বারা কৃতকাজে ইনিশিয়ালটা আগে বসে, ফাইনালটা পরে বসে, আর স্প্রিং বলের বিরুদ্ধে বললে ফাইনালটা আগে বসে, এক্স ইনিশিয়ালটা পরে বসে, এইটুকুই পার্থক্য, আর কিচ্ছু না। এবার আসো, কৃতকাজ ডাব্লিউ হাফ অফ কে, তাহলে যেহেতু স্প্রিং বল দ্বারা কৃতকাজ, এক্স ইনিশিয়ালটা আগে বসবে, এবার মাইনাস কি এক্স ফাইনাল, তাহলে হাফ অফ কে এর মান কত 120 দেওয়া আছে, 120 বসালাম ইনটু, এবার আসো ইনিশিয়ালটা দেখি একটু, স্প্রিংটাকে যে তুমি 2.5 সেন্টিমিটার প্রসারিত করছো, কোত্থেকে করছো, সাম্যাবস্থান থেকে করছো না। স্প্রিংকে আগে থেকে একটা জায়গায় প্রসারিত হয়ে আছে বলছে, বলে নাই, তুমি বলতে পারো স্যার এখানে তো একটা 5 সেন্টিমিটারের কথা বলছে, হ্যাঁ 5 সেন্টিমিটার এটা আলাদা উদ্দীপকের অংশ, বাট এখানে প্রশ্নে তোমাকে একটা নির্দিষ্ট কি দিয়ে দিছে, সরণ দিয়ে দিছে, তখন তুমি ওইটা ওই 5 সেন্টিমিটারের সাথে বলে নাই, তোমাকে তো বলে নাই প্রথমে 5 সেন্টিমিটার এরপরে 2.5, এরকম তো বলে নাই। প্রথম প্রশ্ন যেমনটা ছিল, প্রথমে 6 এরপর আবার 6, বাট এখানে কি বলছে 5-এর পরে 2.5 হয়েছে না, শুরু থেকেই 2.5, তাহলে শুরু থেকে বললে সাম্যাবস্থান থেকে আসছো, আর সাম্যাবস্থানে ইনিশিয়াল এক্স ইনিশিয়ালের মান কত হবে, 0 হবে, কত হবে 0, তাহলে এটা 0 স্কোয়ার মাইনাস ফাইনাল কত 2.5, তাহলে 0.025 স্কোয়ার,
এই যে মিটারে বসাইছি, এবার মান বসাই দাও। স্কয়ার এটার সাথে ইন্টু 120/2, এটা মাইনাস আসবে কেমন, যেহেতু 0 থেকে মাইনাস করতেছো। আর সবসময় মনে রাখবা স্প্রিং বল দ্বারা কৃত কাজ অলওয়েজ কি হয়, নেগেটিভ হয়, কারণ স্প্রিং বলটা সরণের বিপক্ষে থাকে, যার কারণে কৃত কাজটা কি আসবে, নেগেটিভ আসবে। এটা -0.0375, -0.0375 এত জুল। এটাই হলো আমার স্প্রিং বল দ্বারা কৃত কাজ। এই এটা হচ্ছে কি স্প্রিং বল দ্বারা কৃত কাজ, বুঝতে পারছি? তাহলে আমাদের একটা অংশ হয়ে গেছে স্প্রিং বল দ্বারা কৃত কাজ। এবার আসো স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি, বলো তো এটাকে আমার করাই দিতে হবে। এটা তো তোমরা অলরেডি 1 নাম্বার সিকিউতে করছো। সঞ্চিত বিভব শক্তির ফর্মুলা কি? সঞ্চিত বিভব শক্তির ফর্মুলা হচ্ছে এজেন্ট কর্তৃক যে কাজটা করা হয়েছে ওই কাজটাই স্প্রিং এর মধ্যে বিভব শক্তি হিসেবে জমা থাকে। তাহলে এজেন্টের যেটা কৃত কাজ ওইটাই স্প্রিং এর কি, বিভব শক্তি। তাহলে মূলত স্প্রিং এর বিভব শক্তি মানে কি, এজেন্ট দ্বারা কৃত কাজ। তো এজেন্ট দ্বারা কৃত কাজের ফর্মুলা করছি না? তাহলে সঞ্চিত বিভব শক্তি যে আমরা ম্যাথ করে দিচ্ছি, সঞ্চিত বিভব শক্তি, এটাকে তুমি ডাব্লিউ দিয়েও প্রকাশ করতে পারো বা এনার্জি ইপি দিয়েও ওইভাবে প্রকাশ করতে পারো, কোনো প্রবলেম নাই। তাহলে সূত্র হাফ অফ কে, যেহেতু সঞ্চিত বিভব শক্তি আর এজেন্টের কৃত কাজটা সেম, তাহলে এজেন্টের কৃত কাজের বেলায় এক্স ফাইনালটা কি বসবে, আগে বসবে, এক্স ইনিশিয়ালটা কি বসবে, পরে বসবে। তাহলে হাফ অফ কে মানে 120 এখানে বসবে। এবার এই যে সেম এইটাই জাস্ট আগে চলে আসতেছে, 0.025 স্কয়ার মাইনাস কত, 0। অ্যান্সারটা একদম হুবহু সেম আসবে, বাট পজিটিভ আসবে। কি আসবে, পজিটিভ। সরি এটা জুল হবে, জুল। এটাই হলো সঞ্চিত বিভব শক্তির মান। এটা বলো বুঝতে পারছি কিনা? আশা করি বুঝতে পারছি। এটা হলো সঞ্চিত বিভব শক্তি, আর এটা হলো স্প্রিং দ্বারা কি কৃত কাজ, স্প্রিং বল দ্বারা কৃত কাজ। স্প্রিং বল দ্বারা কৃত কাজটা নেগেটিভ, কারণ ইনিশিয়ালটা কি বসে, আগে বসে। অথবা এভাবেও বুঝতে পারো স্প্রিং বল যেদিকে কাজ করে সরণ তার কি বিপরীতে কাজ করে বলে এটা নেগেটিভ আসে, ঠিক আছে? আর সঞ্চিত বিভব শক্তি তো এজেন্ট দ্বারা কৃত কাজ, তো এজেন্ট দ্বারা কৃত কাজ কখনো নেগেটিভ হয় না, কারণ এজেন্ট যেদিকে বল প্রয়োগ করে স্প্রিং এর সরণও সেদিকেই ঘটে। তাহলে এটা হচ্ছে এইটা, বুঝতে পারছি আশা করি। তাহলে 1 নাম্বারটা সুন্দর মতো আমরা বুঝলাম। আমাদেরকে একটু মনোযোগী হইতে হবে কোথায়, 2 নাম্বারটাতে। 2 নাম্বার প্রশ্নে স্প্রিং বল সংরক্ষণশীল বল ছিল কিনা। এবার আসো তোমাদেরকে একটা সংরক্ষণশীলতার কথা বলি। যেহেতু বলছো সংরক্ষণশীল, আগে তো বুঝতে হবে মেথডটা কি, কেমনে বুঝবো যেটা সংরক্ষণশীল হয়েছে কিনা। এটা বুঝবা তোমরা খুব ইজিলি, কারণ 9-10 তোমরা ভরবেগের সংরক্ষণশীলতা, শক্তির সংরক্ষণশীলতা এগুলো পড়ছো না। স্প্রিং এর সংরক্ষণশীলতা মানে হচ্ছে এরকম। ধরো আমি তোমার বলি, ধরো এটা স্প্রিং, এই স্প্রিংটাকে ধরো তুমি ট্রেনে এই যে এখানে নিয়ে আসছো, তাহলে এটা হলো তার সাম্যাবস্থান ছিল, আর তুমি টেনে তাকে 1 সেন্টিমিটার কি করছো, প্রসারিত করছো না। এবার এই 1 সেন্টিমিটার প্রসারিত করতে তুমি নিশ্চয়ই একটা কাজ করছো, এটা হচ্ছে এজেন্টের কৃত কাজ। তুমি যে তারে প্রসারণ করছো বা প্রসারিত করছো, এই প্রসারিত করার জন্য তুমি নিজে একটা কাজ করছো না, ওটা হলো কি ডাব্লিউ বা এজেন্ট কর্তৃক কৃত কাজ। এবার এখানে এই যে প্রসারিত এখানে করার পর তুমি তো স্প্রিং ছেড়ে দিছো, এবার স্প্রিং কি করছে, উপরে ব্যাক করছে না। ব্যাক করছে কিভাবে, প্রত্যয়নী বল দিয়ে বা স্প্রিং বলের সাহায্যে। তো স্প্রিং বলের সাহায্যে বা স্প্রিং বল দ্বারাও তো একটা কৃতকাজ হয়েছে, যেহেতু স্প্রিং বল স্প্রিংটাকে কি করছে, সাম্যাবস্থানের দিকে নিয়ে গেছে, তাহলে স্প্রিং বলও কি করছে, এখানে একটা কাজ করছে না। তাহলে আমরা এখানে 2টা কাজ বাইর করব। প্রথমে প্রসারণ ঘটাইতে কতটুকু কাজ হয়েছে সেটা, এরপর ওই প্রসারিত অবস্থান থেকে তাকে আবার তো ফেরত যাইতে হবে বা ফেরত গেছে সে, ওই ফিরে যাওয়ার জন্য কৃত কাজটাও বের করব। যদি এই দুইজনের যোগফলটা 0 আসে, যদি এই সাম্যাবস্থান থেকে আসার জন্য কৃত কাজ আর এই অবস্থান থেকে সাম্যাবস্থানে ফিরে যাওয়ার জন্য কৃত কাজ, এই 2টা কৃত কাজের যোগফল লব্ধি যদি 0 হয়, তাহলে আমরা বলবো এই বলটা সংরক্ষণশীল ছিল। এই বলটা কি ছিল, সংরক্ষণশীল। অর্থাৎ তুমি যতটুকু বল প্রয়োগে কি করছো, স্প্রিংটাকে প্রসারিত করছো, স্প্রিংও ঠিক ততটুকু বল প্রয়োগ করে ওটাকে সংকুচিত করে সাম্যাবস্থানে নিয়ে গেছে, তখন বলের মানটা কি আসবে, 0 আসবে। তাহলে সংরক্ষণশীল বলের কনসেপ্ট হচ্ছে
বলের মানে কাজের কৃতকাজের যোগফল কি আসা লাগবে 0, আর কৃতকাজটা হইছে কেন বল প্রয়োগের কারণেই তো হইছে। আচ্ছা চলো ম্যাথ করা সোজা, তুমি যদি এই মেথডটা বুঝে যাও ম্যাথ এখন তুমি যাই করছো ওই একই ফর্মুলা একইভাবে করবে। তাহলে এখন আসো আমরা যদি একটু পাশে চিত্রটা আঁকাই, এই যে স্প্রিং এটা হলো তার সাম্যাবস্থা। এবার এখান থেকে স্প্রিংটাকে আমি কি করছি, ওই যে দেখো কত সেন্টিমিটার, আচ্ছা সরি এটা তো সংকুচিত বলছে, এটা তো প্রসারিত না, এটা তো বলছে সংকুচিত, তাহলে স্প্রিং মনে করো এখানে ছিল। এবার এটাকে তুমি কি করছো, এটা হলো তার সাম্যাবস্থা, এটাকে তুমি সংকুচিত করে, আমি পাশে আঁকতেছি চিত্রটা, এই যে সংকুচিত করে তুমি তারে চারটা বানাই ফেলছো, এই যে এতটুক 5 সেন্টিমিটার এটা কি করছো সংকুচিত করছো। তাহলে সে ছিল এখানে, তুমি তাকে ভেতরের দিকে বল প্রয়োগ করে 5 সেন্টিমিটার কি করছো সংকুচিত করে ফেলছো। এবার আসো কাজ বের করি, তাহলে এখানে স্প্রিং বলের বিরুদ্ধে একবার কাজ হবে, স্প্রিং বলের বিরুদ্ধে কে কাজ করবে, এজেন্ট, মানে স্প্রিংটাকে সংকুচিত করার জন্য যে কাজটা হয়েছে। এরপর স্প্রিং বলের পক্ষে একটা কাজ হবে, সেটা কে করবে, সেটা করবে স্প্রিং বল। ওই যে সংকুচিত করার পর স্প্রিংটা আবার নিজে নিজে ফেরত আসবে, তখন হচ্ছে স্প্রিং বল দ্বারা কাজ হবে। তাহলে এবার আসো স্প্রিং বলের বিরুদ্ধে কাজ, এটাকে আমরা W1 বলতেছি। তাহলে হাফ অফ কে এক্স কি বসবে ফাইনাল মাইনাস কি এক্স ইনিশিয়াল, কারণ স্প্রিং বলের বিরুদ্ধে হইলে এজেন্ট কর্তৃক কৃত কাজ বুঝায়, আর তখন ফাইনাল কি বসে আগে বসে। তাহলে W1 হাফ অফ কে, কে এর মান হচ্ছে 120, তাহলে ফাইনাল তুমি তাকে কি করছো, এই যে এখানে ছিল সেই ইনিশিয়াল কতটুকুতে 0, ইনিশিয়াল মানে 0, ওই সাম্যাবস্থান থেকে নিয়ে গেছো তো, তাহলে ইনিশিয়াল 0, তাইলে শেষ অবস্থান হবে 0.0 কত 5 স্কোয়ার মাইনাস কত 0। তাহলে এখানে যদি ভ্যালু বের করি আমরা 0.05 স্কোয়ার, এটার সাথে 120 গুণ, এটাকে 2 দিয়ে ভাগ, 0.15, 0. কত 15 জুল। তাহলে W1 এটা হচ্ছে স্প্রিং বলের বিরুদ্ধে কাজ করছে জন্য পজিটিভ আসছে, স্প্রিং বলের বিরুদ্ধে কাজ করছে জন্য কি আসছে পজিটিভ, মানে এজেন্ট দ্বারা কাজ করছে। এবার আরেকটা কাজ কি হবে, স্প্রিং বল দ্বারা কৃত কাজ, তুমি তো সংকুচিত করছো 5 সেন্টিমিটার পর্যন্ত, এবার সংকুচিত করে তো সারাদিন নিয়ে বসে থাকবো না এখানে, ওটাকে ছেড়ে দিব, ছেড়ে দিলে স্প্রিং আবার সাম্যাবস্থায় ফেরত আসবে, তো সাম্যাবস্থায় কে ফিরিয়ে আনবে, স্প্রিং বল এটাকে ফিরিয়ে আনবে, তাহলে স্প্রিং বল দ্বারা কাজ। তাহলে এখন কাজটা হবে কি দিয়ে, স্প্রিং বল দিয়ে কৃত কাজ, এটাকে আমরা বললাম W2। তাহলে ফর্মুলা হাফ অফ কে, স্প্রিং বল দ্বারা যখন কাজ করব তখন এক্স ইনিশিয়ালটা আগে বসবে, এটা ভুল করবা না। এবার আসো হাফ অফ কে, তাহলে হাফ অফ 120, তাহলে এখানে কে বসবে ইনিশিয়াল আবার 0, কারণ তুমি সাম্যাবস্থায় আসতেছো, ঠিক আছে, ইনিশিয়াল কত 0। আচ্ছা এরপর ফাইনাল, আচ্ছা এখানে এটাকে আরেকভাবে চিন্তা করা যায়, ইনিশিয়াল তুমি যদি 0 চিন্তা না করতে চাও, অবশ্য ইনিশিয়ালটা 0 চিন্তা করাই ভালো, কোথা থেকে আসতেছিলাম 0 থেকে, এবার ফাইনাল কোথায় 0.0 কি 5 স্কোয়ার, তাহলে হাফ অফ, আচ্ছা এটা বলি এটা সেম এটাই আসবে, দেখো ভ্যালুটা একদম সেম না, তাহলে এখানে যদি আমি কি করি ক্যালকুলেশন করি এটাই আসবে, জাস্ট এখানে একটা নেগেটিভ আসবে কারণ 0 থেকে মাইনাস করতেছো, এই জন্য কি আসবে নেগেটিভ। তাহলে 0. কত এই যে 15 জুল, এটা হলো W2। বলো কৃত কাজ বের করলাম, তাহলে এবার সংরক্ষণশীল কিনা এটা দুইটা লব্ধি বের করবা, W1 প্লাস কি W2, তাহলে W1 হচ্ছে 0.15 প্লাস এটা হলো মাইনাস 0. কত 15, তাহলে অবশ্যই কাটাকাটি করলে কত আসবে 0 আসবে, এই যে তাহলে টোটাল কৃত কাজটা হচ্ছে এখানে 0, বা যদি কৃত কাজের লব্ধিটা 0 হয় আমরা বলি বল দুইটা অবশ্যই কি হয়েছে সংরক্ষণশীল হয়েছে, বল দুইটা অবশ্যই কি হয়েছে সংরক্ষণশীল হয়েছে, বুঝতে পারছি, বা এটা সংরক্ষণশীল বল ছিল। আশা করি বুঝাইতে পারছি, বলো এটুকু পর্যন্ত সবাই ভালো মতো পারবা কিনা, বুঝছি সবাই, আশা করি বুঝতে পারছি। এই ছিল আমাদের স্প্রিং রিলেটেড দুইটা ম্যাথ নাম্বার 1 আর 2 সিকিউ, টোটাল আমরা 5টা প্রশ্ন কি করছি সলভ করছি। এবার তোমরা অবশ্যই তোমরা উদ্দীপক আর প্রশ্নগুলো খাতায় লিখে নিজেরা কি করবা সলভ করবা। এবার আমরা আজকে মানে আমরা আরও তো টপিক পড়ছিলাম তাই না, আমরা মহাকর্ষীয় বল পড়ছি, ভেক্টর ফরম্যাটে কৃত কাজ কীভাবে বের করতে হয় পড়ছি, আনত তল যেটা আমাদের একটা গুরুত্বপূর্ণ অংশ, আনত তলের ক্ষেত্রে কৃত কাজ কেমনে বের করতে হয়। মহাকর্ষীয় বল দ্বারা কৃত কাজ এটা এখনো পর্যন্ত খুবই কম,
যে একাডেমিক প্রশ্নে আসছে, এটা খুব বেশি লাগেও না। তবু আমি আলোচনা করছিলাম যেহেতু টপিকে আছে, তোমাদের ফর্মুলা গতকালকে আমি লিখেও দিছিলাম, এটা এক্সপ্লেনও করছিলাম। তো এটা দিয়ে আমি ম্যাথ তেমন একটা পাই নাই, ওটা দিয়ে আমি ম্যাথ আজকে হয়তো করাবো না, দেখি কোয়েশ্চেন হয়তো পাই নাই। তবে আনত তলের ম্যাথ আমাদের ভালো করে করতে হবে, অর্থাৎ আনত তলের ক্ষেত্রে কৃতকাজ কেমনে হিসাব করতে হয়। তাহলে এইটুকু যদি আমরা বুঝে থাকি, এখন আমরা আনত তলের ম্যাথগুলো শুরু করব। এখন আমরা সলভ করব আনত তল সংক্রান্ত যে কৃতকাজ নির্ণয়ের যে গাণিতিক সমস্যাগুলো বোর্ড প্রশ্নে আসছে। এরকম বোর্ড প্রশ্নগুলো মোটামুটি কয়েকবার আসছে, এবং সেখান থেকে আমরা দুইটা প্রশ্নকে সিলেক্ট করছি যেখানে আনত তল দিয়ে কৃতকাজের মানগুলো কি করতে বলে, হিসাব নিকাশ করতে বলে। তো এই দুইটা প্রশ্ন যদি আমরা সুন্দর মতো সলভ করি, এখানেও ঠিক আগের মতোই 5টা প্রশ্ন, প্রথম উদ্দীপক থেকে 2টা, পরের উদ্দীপক থেকে 3টা। যদি এই 5টা প্রশ্ন সুন্দর মতো সলভ করতে পারি, তাহলে আনত তল সংক্রান্ত যে কৃতকাজ বের করার যে সমস্যা, আনত তলের কিন্তু আরও ম্যাথ আছে, এবং আনত তলে হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা, শক্তির নির্ণয়, এটা আরও অনেক বড় টপিক। এটা কিন্তু আমরা এখনো পর্যন্ত পড়ি নাই, আমরা পড়তেছি কোনগুলা, যেগুলো আগের টপিক পড়ে আসছি ওগুলো রিলেটেড যে ম্যাথগুলো আছে আমরা আজকের লেকচার সেগুলাই দেখতেছি। তাহলে এগুলো সবগুলো হচ্ছে কৃতকাজ রিলেটেড, ঠিক আছে? এই দুটাও কিন্তু বোর্ড কোয়েশ্চেন। আসো প্রথম সিকিউ 3 নাম্বারটা যদি একটু দেখি। একটা আনত তল দেওয়া আছে, এই আনত তলের এ বিন্দু থেকে একটা বস্তু 20 কেজি ভরের, এম মানে হোক হলে 20 কেজি ভর দিছে, হ্যাঁ? তাহলে 20 কেজি ভরের বস্তুকে 4 ms ইনভার্স 2 ত্বরণে কোথায় উঠাচ্ছে, বি বিন্দুতে তুলতেছে। এরকম একটা সিনারিও এই পাশে সি থেকে কোথায় বিতে নিয়ে যাচ্ছে আরেকটা বস্তুকে সেম ভরের, এখানেও ত্বরণের মান কত, একই রকম ত্বরণের মান। তো অ্যাঙ্গেল আনত তল কত ডিগ্রি কোণে হেলানো আছে, 45 ডিগ্রি কোণে হেলানো অবস্থায় আছে। কিউ বস্তুকে বিতে নিতে কাজের পরিমাণটা কত, মানে এই কিউ নিয়ে প্রশ্ন। প্রথমে কিউকে কোথায় নিয়ে যাবে, বিতে নিয়ে যাবে, এখানে কাজের পরিমাণ কত সেটা। চলো তাহলে প্রথম ম্যাথটা আমরা শুরু করি। প্রথম ম্যাথ আমরা কাজের ফর্মুলা পড়ছি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। তাহলে আসো কৃতকাজ এফ কত, তুমি যদি কিউ বস্তুটাকে বিতে নিতে চাও, তার ওজন যতটুকু, ওজন তো নিচে ক্রিয়া করতেছে, তোমাকে ঠিক ওজনের সমপরিমাণ কি দিতে হবে, বল প্রয়োগ করতে হবে বস্তুটাকে টেনে তোলার জন্য। তাহলে এফ এর মান হবে mg, এম কত 20 ইন্টু কত 9.8 ইন্টু এস কত। আচ্ছা এখানে একটু বলি, এস বলতে এখানে এইচ আর কি, হ্যাঁ, কত উচ্চতা উঠাচ্ছ। এই প্রশ্নে এটা উদ্দীপক আমি সেম টু সেম উঠাইছি বোর্ড প্রশ্ন, এখানে কোনো এইচ এর মান দেওয়া হয়নি, অর্থাৎ আনত তলের দৈর্ঘ্যটাও দেয় নাই, এদিকের এই হাইটটাও দেয় নাই, এবং ওরা এইচ ব্যবহার করছে উচ্চতার ক্ষেত্রে, এটাকে মান না বসায় শুধু কি ব্যবহার করছে এইচ। তো এইটা একটা বিষয় আমি তোমাদেরকে মাঝে মধ্যে বলি, অনেক প্রশ্নে তোমাদের এরকম হয়, তুমি নর্মাল এটাকে এক্সপেক্ট করবা কি, তোমার নর্মাল এক্সপেকটেশন থাকবে যে এখানে তো অবশ্যই স্মরণের মান থাকবে, বস্তুকে আমি কত থেকে কত মিটার উপর উঠাইছি এটা কি দিতে হবে না, অবশ্যই দিতে হবে। কিন্তু কিছু উদ্দীপকে টিচাররা ইচ্ছা করে এই মানে অবশ্যই যে ভ্যালুগুলো লাগবে এগুলো দেয় না। কেন, যাতে পোলাপাইন এখানে কি একটা কনফিউজড হয়ে যায়, মানে স্মরণ নাই তার মানে কি ম্যাথটা ভুল বা ম্যাথটা হচ্ছে না, এরকম একটা কনফিউশন যেন তার মধ্যে কাজ করে, ওরা ইচ্ছা করে এটা করে। ইনকেস তোমাদের জন্য বলে রাখতেছি, সামনে তোমরা এক্সাম দিবা, যদি এমন হয় তুমি ম্যাথটা জানো, ম্যাথের কনসেপ্ট ক্লিয়ার, তবে ভ্যালু দেওয়া নাই একটা, মানে যেটা শিওর ভ্যালু এটা দেওয়া নাই, বা ওই ভ্যালু ছাড়া ওই ম্যাথের একটা প্রপার ফর্ম মানে রেজাল্টে পৌঁছানো সম্ভব না, যদি এমন হয় তুমি ওই ভ্যালুটা ছাড়াই ম্যাথ করবা। কেমনে, অর্থাৎ যেই ভ্যালুটা, যেমন আমার এখানে এস দরকার এখন বসাইতে গেলে, তো আমার তো এস দেওয়া নাই, তো আমি কি ম্যাথ ছেড়ে দিব না, আমি এসটা বসায় রাখবো, মানে এখানে এস এর মান যেহেতু দেওয়া নাই, জোর করে তো এস এর মান খুঁজতে যাওয়ারও কোনো প্রয়োজন নাই, আমি এসটা ওখানে কি রাখবো, বসায় রাখবো, এসটাকে কোনো কিছু লিখবো না, এসটা এসের মতোই থাকবে, এবং উত্তরেও লাস্ট মোমেন্টে গিয়েও এসটা উত্তরের সাথে গুণাকারে বসবে। এখানে জোর করে যে এস এর মান আমাকে দেয়া নাই বলে যে আমাকে আরেকটা ধরে নিতে হবে, বসাইতে হবে, এমন কিছু করতে যাবে না, যেহেতু নাই ওটাকে ওইভাবেই রাখবা। তাহলে এস এর জায়গায় তুমি চাইলে এইচ ব্যবহার করতে পারো, তুমি যেহেতু উচ্চতায় উঠাচ্ছ, অথবা তুমি এসও ব্যবহার করতে পারো, কোনো প্রবলেম নেই। এবার আসো কস কত ডিগ্রি বসবে বলো, এটা তোমাদের আশা করে জানা উচিত। দেখো তো, থিটার পরিচয় কি, বল এবং সরণের মধ্যবর্তী কোণ, এবং শর্ত হচ্ছে এই কোণ বের করার সময় বল এবং সরণের হয় আদি বিন্দু সেম হওয়া লাগবে অথবা শেষ বিন্দু সেম হওয়া লাগবে। এখন এই বস্তুকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ, উপরে, তাহলে ওজন যেহেতু নিচে, তুমি তো নিচ্ছ উপরে, তাহলে নিশ্চয়ই তুমি বল প্রয়োগ করতেছো কোন দিকে,
উপরের দিকে, ওই জন্যই তো বস্তু উপরে যাচ্ছে। তো বস্তু যাচ্ছেও কোন দিকে? বস্তু যাচ্ছেও কি উপরের দিকে, এক্স লিখতে পারো অথবা এস। তাহলে বস্তুর বল প্রয়োগ মানে বলের ডিরেকশন এবং সরণের ডিরেকশন একই। যদি বল এবং সরণ একই দিকে কাজ করে, অ্যাঙ্গেল হবে কত ডিগ্রি? 0 ডিগ্রি। এটা আমরা এর আগেও দেখছি। যদি বিপরীত হয় 180 ডিগ্রি হয় বা অন্য কোনো কোণ থাকলে ওটা বসবে, কিন্তু এখানে কোণের মান 0 হবে, কারণ বল যেদিকে বস্তু সেদিকেই উঠতেছে। সো এখানে একই হবে এটা। তো cos 0 মান তো 1, সো এটা আমার আর কনসিডার করা লাগতেছে না, আমি শুধু এটাকে গুণ করব। 20 × 9.8 কত? 196। তাহলে এখানে ও আচ্ছা আচ্ছা, আমরা তো আরেকটা ভ্যালু মিস করে ফেলছি। এই একটু 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 এখানে তো 9.8 হবে না, ত্বরণ আছে, তো আমরা ত্বরণটাকে তো কনসিডারই করি নাই। একটু একটু কারেকশন। এখানে প্রথমে ত্বরণটাকে কি করতে হবে? কারেকশনের ফর্মুলা কি? শুধু ত্বরণটা, এখানে কার্যকর ত্বরণ বস্তুকে উপর উঠাচ্ছ না, বস্তুর ত্বরণ বা কার্যকর ত্বরণ যেটাই বলো, এ প্রাইম, এটা হবে এ প্লাস জি। এ প্লাস জি। এখন অনেকে বলতে পারে স্যার এখানে এ প্লাস জি কেমনে আসছে? এটা তোমরা নিউটনিয়ান মেকানিক্স যদি পড়ে থাকো, ওই জায়গায় তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার কথা। নিউটনিয়ান মেকানিক্সে লিফটের ম্যাথ আছে। লিফট যদি উপরে যায় অথবা লিফট যদি নিচে আসে, তো লিফট উপরে যাওয়া মানে কি? বস্তুটাকে যদি তুমি লিফটের মতো চিন্তা করো, বস্তুকে উপরে তুলতেছো না, খাড়া উপরের দিকে তুললে বস্তুর কার্যকর ত্বরণ হবে বস্তুর ত্বরণ যোগ অভিকর্ষের ত্বরণ, এই দুইটার যোগফল যত হয় ওইটাই হবে বস্তুর ত্বরণ। বস্তুর মোট ত্বরণ হবে কি? বস্তুকে যত ত্বরণে উপরে নিচ্ছ সেই ত্বরণের সাথে অভিকর্ষজ ত্বরণ যোগ হবে। তাহলে এইখান থেকে আমরা মান পাই কত? 9 8 13, 13.8। এটা হলো বস্তুর কি? ত্বরণ। এখন আমরা ডাব্লিউ ইকুয়াল টু এখানে বসাবো এফ এস কস থিটা। তাহলে এফ এর মান এম ইন্টু কত বসাবো? জি বসাবো না, এখানে মূলত এ প্রাইম বসাবো, কারণ এখানে জি তো 9.8 শুধু কাজ করতেছে না, 9.8 এর সাথে 4ও কাজ করতেছে, এই জন্য এম এ প্রাইম, এই ত্বরণটা পুরো বসবে। এখানে জিও কাউন্ট আছে, জিও এখানে হিসাব করা আছে, কস 0 ডিগ্রি আগের মতো। তাহলে এম কত? 20 ইন্টু, আচ্ছা এস তো লিখি নেই, আই হ্যাঁ এস ইন্টু এস কস 0 ডিগ্রি। তাহলে 20 ইন্টু কত? 13.8 ইন্টু এসকে আমি এইচ লিখতে পারি, আর কস 0-র মান তো কত? 1, ওটা আমার লেখার দরকার নেই। তাহলে এখানে আমার ভ্যালু আসবে 20 ইন্টু 13.8, 276। 200 কত? 76 এইচ, এত জুল। এই যে এটাই হলো কৃতকাজের মান। দেখছো আমি এইচ বসাই নাই, এইচটাকে রেখে দিছি। সো এখানে আমার ম্যাথ ভুল হওয়ার কোনো সুযোগ নাই, কারণ এইচ এর মান উদ্দীপকে দেওয়া নাই, তো এটা তো আমি জোর করে বসাইতে পারবো না। আর এটা নিয়ে আমার প্যানিক হওয়ারও দরকার নাই, আমার একদম মানে মাথা ঘুরে যাওয়ার মতো কোনো কিছু হয় নাই, নাই যেহেতু ওটা আমি বসায় রাখবো। এবার এইচ এর মান তোমাকে দেওয়া হোক না, যদি তোমাকে বলো যে এটার উচ্চতা 10 মিটার, তুমি এখানে 10 বসাবা, কাজ পেয়ে যাবা। যদি বলো এটা 5 মিটার, 5 বসাবা, কাজ পেয়ে যাবা। তো এখানে এমন না যে এইচটা না বসাইলে যে আমার ম্যাথ হচ্ছে না, বিষয়টা এমনভাবে নেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, এটা আশা করি তো বুঝছি সবাই নাকি? এটা কিন্তু আরেকটা পড়া, এটা এই চ্যাপ্টারের পড়া না, এটা কিন্তু নিউটনিয়ান মেকানিক্সের পড়া। এটা মনে রাখবা, কোনো বস্তুকে যদি আমরা একটা ত্বরণে উপরের দিকে নিয়ে যাই, তাহলে বস্তুর মোট ত্বরণ হবে এ প্লাস জি, বস্তুর ত্বরণ যোগ অভিকর্ষের ত্বরণ। আবার বস্তু যদি নিচের দিকে নামে একটা ত্বরণ নিয়ে, তখন মোট ত্বরণ হবে অভিকর্ষের ত্বরণ, জি থেকে এটা মাইনাস যাবে, জি থেকে জি যাবে মাইনাস। তাহলে উপরে উঠলে যোগ, নিচে নামলে বিয়োগ। একটু মাথায় রাখবে আপাতত। আমরা ওইদিকে যাচ্ছি না, কারণ এটা বলতে গেলে আরেকটু সময় লাগবে, আমরা অলরেডি লেকচারটা অনেক বড় হয়ে যাচ্ছে। এটার পর আমাদের আরেকটা টপিক আছে ম্যাথের, আমাদের ওইটাও শেষ করতে হবে। তাহলে 1 নম্বরটা আমরা বুঝছি। তাহলে কিউ বস্তুকে বিতে নিতে কাজ করতে হবে 276 ইন্টু এইচ জুল। এবার আসুক 2 নাম্বারটা। 2 নাম্বারে কি বলছে? কোন ক্ষেত্রে বস্তুটি নিয়ে যাওয়া সহজ হবে? কোন ক্ষেত্রে বস্তু নিয়ে যাওয়া সহজ হবে মানে তোমাকে আসলে ইনডিরেক্টলি জিজ্ঞাসা করছে কি জানো? কোন ক্ষেত্রে কাজের পরিমাণটা কম হবে। কারণ তুমি একটা বস্তুকে মনে করো এভাবে, সেম বস্তু তো এটা 20 কেজি 20 কেজি, বস্তুকে এভাবে উঠাইতে পারতেছো, এদিকেও নিতে পারতেছো, যেখানে কাজের মানটা কম সেখানে তোমার কি মানে কষ্ট কম হবে না? কাজ কম করতে হলে তোমার জন্য সুবিধা বেশি, তাই না? তাহলে কোন ক্ষেত্রে সহজ হবে মানে আমি চেক করব কোন ক্ষেত্রে কাজ কম হবে। তো এটার কি কাজ আর বের করার দরকার আছে? এটা তো অলরেডি আমরা বের করছি যে এই পথে যদি নিতে চাই কৃত কাজের মান হবে 276 ইন্টু এইচ পরিমাণ। তাহলে এবার এই পথেরটা বের করবো আমরা। আসো,
এই পথেরটা বের করার জন্য আমাদেরকে একটু ফর্মুলা ওই চিত্রটা একটু আগাইতে হবে। এখানে একটু করে উপাংশের কাজ আছে, যারা ভেক্টর পড়ছো মোটামুটি উপাংশের কথাবার্তা তারা জানো। তাহলে এটা হলো আমার বস্তু। এখানে মেইনলি জি এর কাজ। জি এর কাজ কিরকম আমি বলি। বস্তুকে যখন তুমি একটা আনত তল বরাবর তুলবা, তুমি অলরেডি তাকে একটা ত্বরণে টানতেছো, সেই ত্বরণটা হচ্ছে চার, ওরা বলে দিছে এটা। কিন্তু এই ত্বরণ তো তুমি টানতেছো বলে পাচ্ছ 4 ms ইনভার্স 2, তাই না? তো এই বস্তুর উপর কিন্তু অভিকর্ষজ ত্বরণের একটা প্রভাব থাকবে। কার প্রভাব থাকবে? অভিকর্ষজ ত্বরণের। বুঝছি কিনা? কেন? কারণ এই বস্তু থেকে অভিকর্ষজ ত্বরণ ঠিক নিচে কাজ করবে, অর্থাৎ জি এর মানটা ঠিক কোন দিকে? নিচে। আমরা জানি বস্তুর ওজন, অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে। তো বস্তু সোজা থাকুক, হেলানো থাকুক, ত্বরণ সবসময় মানে অভিকর্ষজ ত্বরণ সবসময় খাড়াভাবে নিচে কাজ করবে। তো বস্তুকে তো নিচ্ছে এভাবে বাঁকা করে তল বরাবর, তাহলে এটার উপাংশ ভাগ হয়ে যাবে না? এটার উপাংশ অবশ্যই ভাগ হবে। এর একটা উপাংশ কাজ করবে তলের সাথে এইভাবে, আরেকটা কাজ করবে এইদিকে। এই যে ওর দুটো উপাংশ, আশা করি তোমরা এটা বুঝতেছো কেন। হ্যাঁ, এটা এইভাবে রেড মার্ক করতে হবে, আশা করি তো বোঝা যাচ্ছে। অর্থাৎ জিটা দুইটা উপাংশে ভাগ হয়ে যাবে, একটা উপাংশ হবে এই বরাবর, আরেকটা এটা। এখন এটা কত? থিটা না? ওই থিটার মান 45 দিছে, এটা হচ্ছে 45। তো এটা যদি থিটা হয়, এটাও কত হবে? থিটা। এটা থিটা হলে এটাও কি হবে? থিটা। কারণ তুমি দেখো না, এটা লম্ব না, তাহলে এদিকের এটাও কি লম্ব, তাহলে এটা 90। বুঝতে পারছি কিনা? এটা 90 হলে এটা কত হবে? এটা তো অলরেডি আছে 45। তো 90 45, তারপরে এটা বিয়োগ করবা, তো এটা যা, এদিকের এটাও কি হবে? একই রকম হবে। তো এটা আমরা পড়ছি, এটাও নিউটনের মেকানিক্স এগুলো আছে উপাংশের বিভাজনের ক্ষেত্রে। এটা থিটা হইলে এটাও থিটা হবে। এবার যার সাথে থিটা, উপাংশ বিভাজনও পড়ছো, যার সাথে থিটা তার সাথে কস। এই যে এটা হবে জি কস থিটা, আর এটা হবে জি সাইন থিটা। বুঝতে পারছি? তাহলে জিটা কয় ভাগে ভাগ হয়েছে? দুই ভাগে। একটা তলের সাথে নিচের দিকে কাজ করতেছে, আর একটা তল বরাবর উপরে। তো এইবার এই যে এটা, এখানে একটা অবিলম্বিক প্রতিক্রিয়া কাজ করবে না? কোনো বস্তুকে যদি তুমি তলের উপর রাখো, তলের থেকে একটা কি অবিলম্বিক লম্বা বরাবর একটা প্রতিক্রিয়া কাজ করে। তাহলে জি কস থিটা যদি নিচে কাজ করে, প্রতিক্রিয়া বল কাজ করবে কোন দিকে? ঠিক উপরের দিকে। এবং এ আর এর মান এবং জি কস থিটা পরস্পর সমান, এই জন্য পরস্পর পরস্পরকে এটা প্রশমিত করে ফেলবে। জি কস থিটার এই বস্তুর উপর কোনো ভূমিকা নাই। তাহলে জি কস থিটা তলের প্রতিক্রিয়া বলের মাধ্যমে কি হবে? নিষ্ক্রিয় হয়ে যাবে। তাহলে এখন বস্তুর উপর জি সাইন থিটা কি করতেছে? কাজ করতেছে। এবং জি সাইন থিটা চাচ্ছে বস্তুকে কোন দিকে আনতে? নিচের দিকে নিয়ে আসতে। তো তুমি যদি বস্তুকে এখন উপরের দিকে নিয়ে যেতে চাও, বস্তুকে 4 ms ইনভার্স 2 এত ত্বরণও দেওয়া লাগবে, আবার এক্সট্রা করে জি সাইন থিটাও দেওয়া লাগবে। অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে স্যার এই বস্তুর ত্বরণ হবে স্যার এরকম, বস্তুকে আমি 4 ms নিচ্ছি, তাহলে বস্তু উপর উঠতেছে, তাহলে 4 থেকে স্যার জি সাইন থিটাটা কি যাবে? মাইনাস যাবে। অনেকের প্রশ্ন বা মাথায় এটা আসবে, কারণ স্যার বস্তুর উপর তো দুইটা ত্বরণ কাজ করতেছে, একটা উপরে 4 আর জি সাইন থিটা স্যার নিচের দিকে। তাহলে বস্তু যেহেতু উপরে যাচ্ছে বা আমি উপরে নিয়ে যাচ্ছি, তাহলে উপরের দিকে ত্বরণটা বেশি আর জি সাইন থিটাটা কি কম। এখানে বিষয়টা এমন না। এখানের বিষয়টা হচ্ছে এই বস্তুকে মনে করো তুমি ত্বরণ এটা দাও নাই, ধরো কথার কথা তুমি একদম ভুলে যাও এত ত্বরণ এটা দাও না, তাইলে এই বস্তু তো জীবন উপর উঠবে না, উল্টো এত ত্বরণে নিচের দিকে নেমে যাবে, কারণ জি সাইন থিটা তারে কোন দিকে টানবে? তল বরাবর নিচের দিকে টানবে। সো বস্তু নিচের দিকে নেমে আসবে। এখন এটার কাজ কি জানো? এটার কাজ হচ্ছে তুমি বস্তুকে এমনভাবে টেনে তুলতেছো যেন বস্তুর উপর ত্বরণের মানটা কত থাকে? 4 থাকে, মানে তো বস্তু 4 ms ত্বরণেই উপর উঠবে। এখন তুমি খেয়াল করো তো, এই বস্তুকে যদি 4 ms ইনভার্স 2 ত্বরণে উপরের দিকে তুলতে হয়, এই জি সাইন থিটাটাকে আমাকে মাইনাস করে দিতে হবে না? কারণ জি সাইন থিটা কাজ করলে 4 তো কাজ করতে পারবে না, এই যে এরকম হবে, 4 থেকে মাইনাস হয়ে যাবে। তো বস্তু তো 4 ms ইনভার্স 2 তো উপর উঠতে, সেটা বলে দিছে। তাহলে বস্তুর ত্বরণ যদি 4 রাখতে হয়, বস্তুকে যদি 4 ms ইনভার্স 2 ত্বরণে উপরের দিকে তুলতে হয়, তাহলে জি সাইন থিটাটা আমার কি করা লাগবে? ভ্যানিশ করা লাগবে। তাহলে জি সাইন থিটা কেমনে ভ্যানিশ হবে? যদি তুমি জি সাইন থিটার যতটুকু মান ঠিক ততটুকু মানের একটা ত্বরণ উপরের দিকে প্রয়োগ করে দাও, তাহলে উপরের দিকে জি সাইন থিটা আর নিচের দিকে জি সাইন থিটা পরস্পরকে কি করবে? কাটাকাটি করে নিষ্ক্রিয় করে দিবে। বস্তুর ত্বরণ কত থাকবে তখন? 4। অর্থাৎ অর্থাৎ এই বস্তুকে 4 ms ইনভার্স 2 ত্বরণে যদি উপরে উঠাইতে হয়, বস্তুতে মূলত দুইটা ত্বরণ প্রয়োগ করা লাগবে। একটা তো 4, এটা প্রয়োগ করতে হবেই, তো এটা তো কমাইতে পারবা না।
তো 4-এর সাথে আরও জি সাইন থিটা এক্সট্রা করে প্রয়োগ করা লাগবে, কারণ তুমি যদি জি সাইন থিটা এক্সট্রা করে প্রয়োগ না করো, এই জি সাইন থিটা এই 4 থেকে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তখন আর ত্বরণ 4 কাজ করতে পারবে না। তো আমার তো ত্বরণ 4 রাখতে হবে, সো আমি জি সাইন থিটার সমপরিমাণ আরেকটা ত্বরণ কোন দিকে প্রয়োগ করাবো, উপরের দিকে প্রয়োগ করাবো। এই যে জি সাইন থিটা, মনে করো আমি জি সাইন থিটার উপরের দিকে এটা এক্সট্রা করে আমি প্রয়োগ করলাম, তাহলে এই জি সাইন থিটা উপরে, এই জি সাইন থিটা নিচে, এটার সাথে এটা এখন কাটাকাটি হবে, এক্সট্রা করে এই যে 4 যেটা, এই 4 এটা বরাবর থাকবে, অর্থাৎ 4টা আর কমবে না। কিন্তু আমি যদি এই জি সাইন থিটা উপরে না দেই, তাহলে কি হবে, বস্তু এই জি সাইন থিটাটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে বস্তুর কার্যকর ত্বরণ কত জানো, বস্তু কত ত্বরণ উঠবে, কার্যকর ত্বরণ মানে বস্তুর মোট ত্বরণ হবে এইটা, অর্থাৎ 4 তুমি উপরে প্রয়োগ করছো, মানে উপরে কতটুকু ত্বরণ কাজ করতেছে, 4 এটা তো কাজ করতেছেই, এক্সট্রা করে আরো কি জি সাইন থিটাও কাজ করতেছে, এক্সট্রা করে জি সাইন থিটাও কি করতেছে, কাজ করতেছে। এই যেটা, এই জিনিসটাই হচ্ছে আমার মূল বিষয় এখানে। এইবার বস্তুর কৃতকাজ, W ইকুয়াল টু Fs cos থিটা। তাহলে এবার আসো আমরা মান বসাই। তাহলে F কত বসবে, mg, তাহলে m হচ্ছে 20, জি এর জায়গায় কিন্তু এখন এটা পুরোটা বসবে, ঠিক আছে। জি কত এখানে 4 প্লাস 9.8 সাইন কত 45, এটা হলো জি এর মান, এম জি পুরোটা বসাইছি। এটা কি বুঝবা না বুঝবা না, আমি একটু ডিটেলে করাই দিই, এটা পরে দিই, তোমরা বুঝবা না মান বসাচ্ছি যেটা। আচ্ছা এটা একটু আগে বের করে ফেলি, এ এর মান, এটা হলো কার্যকর ত্বরণ, বস্তু কত ত্বরণে যাচ্ছে, 4 প্লাস 9.8 সাইন 45, এটা একটু আগে বের করে রাখি। তাহলে এটা আসবে 9.8 ইন্টু সাইন 45 প্লাস 4, এটা আসবে 10.92, অর্থাৎ বস্তু উপরের দিকে টোটাল এত ত্বরণে কি হবে, গতিশীল হবে। তাহলে এবার যদি আমরা কৃতকাজ বের করি, W ইকুয়াল টু Fs cos থিটা, তাহলে F এর মান হচ্ছে m, a বসাবা a প্রাইম বা এটা কার্যকর ত্বরণ, সাথে এসটাকে আমরা h লিখতেছি cos থিটা, থিটা কত বসবে, থিটা কত বসবে আমাকে একটু বলো তো। এই যে দেখো আমি একটু ছোট করে এখানে আঁকাই, এটা তো থিটা তাই না, তো এটা হলো বস্তু, এটাকে তুমি কোন দিকে নিচ্ছ, এদিকে, ভালো করে বুঝবা, এটাকে নিচ্ছ কোন দিকে, এদিকে। তাহলে এটার এই পয়েন্টটা হচ্ছে কি কাজ করতেছে, বলটা এদিকে কাজ করতেছে না, তুমি তো এই বরাবর নিয়ে যাচ্ছ, তাহলে এটার নর্মালি হচ্ছে ওজনটা এদিকে কাজ করতেছিল, নর্মালি ওজনটা কোন দিকে, নিচের দিকে কাজ করতেছিল, তুমি নিয়ে যাচ্ছ কোন দিকে, উপরে। এখানে অ্যাঙ্গেলের মান আসলে 45ই থাকবে, কারণ বস্তুর বল প্রয়োগ এদিকে না, অর্থাৎ বস্তুটাকে তুমি টানতেছো কোন বরাবর, তুমি যেহেতু উপাংশ ভাগ করছো, নিচের এটা তার কাজ করবে না, বস্তু এই বরাবরই যাচ্ছে, তো সরণ কোন দিকে, উপরের দিকে, সরণ কোন দিকে, উপরের দিকেই। সো এখানে কত বসবে, 45ই বসবে। তাহলে এখানে কস কত ডিগ্রি, 45 ডিগ্রি, বুঝছো। এখানে কিন্তু একটা ঝামেলা আছে, পরের সিকিউতে একটা বিষয় দেখাবো, আমি একটু বলি, এটা ক্লিয়ার করে দিই, নাহলে পরে বুঝবা না। দেখো এখানে 45 কেন, এখানে কিন্তু আমরা ভেতরের 45টা নিই নাই, ঝামেলা হচ্ছে তুমি বলতে স্যার এটা বোঝানোর কি আছে, 45 এখানে দিয়ে দিছে, ওই যে 45, এটা 45 অ্যাঙ্গেল নিচে, ঠিক আছে, বাট এটা কিন্তু ভেতরের 45 না, এটা বাইরের 45, দেখবা কেমনে, দেখো এই জন্যই আমি একটু এটা আঁকতে চাইছিলাম। তুমি জানো, তুমি বলতে চাচ্ছ স্যার এই যে ভেতরের এটা 45 দেওয়া আছে, এখন এইটা 45 না, কেমনে, বস্তু তো মনে করো এইটা, তো এই বস্তুর ওজন কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে না, তাহলে তুমি বস্তুকে যদি উপরে নিয়ে যেতে চাও, তোমাকে কি করতে হবে, উপরের দিকে বল প্রয়োগ করতে হবে, কোন দিকে, উপরের দিকে, কথা বুঝতে পারছো। তো বস্তুর সরণ কোন দিকে, বস্তুর সরণ হচ্ছে এই যে তল বরাবর, এই যে এই তল বরাবর, হেলানো তল বরাবর হচ্ছে বস্তুর সরণ, বুঝতে পারছি কিনা। তা আমরা কি শিখছি, থিটা হচ্ছে বল এবং সরণের মধ্যবর্তী কোণ। এখন বল কি তুমি নিচের দিকে দিছো না উপরের দিকে, বস্তু তো নিচের দিকে ওজন কাজ করতেছে, তো তুমি যখন বস্তুকে নিয়ে উপরে উঠবা, তার মানে তুমি বস্তুকে কি করতেছো, উপরে বল প্রয়োগ করতেছো না, এরকম আর কি। ধরো ক্যালকুলেটরটা হাতে রাখছি, ক্যালকুলেটরের ওজন কোন দিকে, নিচে, তা আমি যেহেতু ক্যালকুলেটরটাকে ধরে রাখছি, আমি অবশ্যই কোন দিকে বল দিচ্ছি, উপরের দিকে বল দিচ্ছি। ঠিক একইভাবে এই বস্তুকে যখন তুমি উপরের দিকে নিয়ে যাবা, তুমি মূলত বল প্রয়োগ করতেছো কোন দিকে, উপরের দিকে, আর বস্তু যাচ্ছে কি বরাবর, এই হেলানো তল বরাবর। এবার বলো আমাকে এই কোণের মান কত হবে, এটাই না থিটা, কারণ এই যে পয়েন্টটা দেখো, এই পয়েন্ট
এই পয়েন্টে বল কাজ করতেছে এইদিকে, আর কি সরণ কাজ করতেছে এইদিকে। বল এবং সরণের বিন্দুটা একই। কিন্তু তুমি যদি A45 নাও তাহলে তো এটা হয়ে গেছে। তো সরণ এদিকে কাজ করছে ভালো কথা, বল কি এদিকে কাজ করছে? বল তো এদিকে কাজ করে নাই, তাহলে তুমি এই থিটা নিতে পারতেছো না। কিন্তু কাকতালীয়ভাবে এটা 45 হলে এটাও কত হয়? 45, কারণ এটা পুরোটা তো 90, এটা তো লম্ব। তাহলে 90 হলে এদিকে যদি 45 হয়, এদিকেও 45। তো আমরা যে 45 বসাইছি এটা কিন্তু বাইরের 45, এটা কিন্তু ভেতরেরটা না। ঠিক আছে কিনা? কেউ যদি চায় এটা ভুল করে এটা বসায়ও দেয়, অ্যান্সার সেম চলে আসবে, কারণ তো 45 তো 45ই হয়। কিন্তু বুঝার ভুল আছে এখানে। তুমি ভেতরের 45 নিতে পারবে না, তোমাকে নিতে হবে কোনটা? এই বাইরের 45, কারণ বল প্রয়োগ করতেছো উপরে, সরণ যাচ্ছে এই বরাবর। তো কোন হবে কি? এই দুজনের মাঝখানেরটা। এটা নেওয়া যাবে না, এটা নিলে তো বল এদিকে হয়ে যাচ্ছে। কথা বুঝছি? এইটা একটু বুঝতে হবে। এটা করলে আরো ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা, আমরা এটাতে যাবো একটু পরে। তো এবার আসো মান বসাই দেই। এম এর মান কত? 20, আর এ প্রাইম হচ্ছে 10.92 ইন্টু কত? এইচ। আর cos 45 এর মান কত? cos 45 এর মান বোধহয় 1/√2, মনে না? 1/√2। এবার গুণ করে দাও সব। cos 45 ইন্টু 10.92 ইন্টু 20 কত আসে? 154.43। 154 দশমিক কত? 9, 154.43 43 জুল। এই যে সরি, এটার সাথে এইচ আছে, এটার সাথে কি এইচ গুণাকার আছে, এত জুল। তাহলে আমাকে হেলানো পথে নিয়ে যাওয়ার জন্য কাজের মান হবে কত? এত। কস কত? 45 ডিগ্রি। বলো বুঝছি কিনা সবাই? তাহলে এখানে দেখো কোনটা সুবিধা হবে এবার। প্রথমে, আচ্ছা আমি তো মুছে দিছি, প্রথমেরটা বোধহয় 276 এইচ এরকম কিছু ছিল, আর এটা তো হচ্ছে 154 সামথিং। তাহলে এখানে কাজের মানটা কম, এখানে কাজের মানটা কম। যেহেতু কাজের মানটা কম, এই পথে নিয়ে যাওয়াটা কি হবে? সহজ হবে। তাহলে এখানে মানটা আশা করি বুঝতে পারছি। এম এর মান 20 বসছে, এর মানটা এত কেন? কারণ এখানে আমরা আলাদা করে কি বের করছি? ত্বরণটা বের করছি, এই যেটা জি সাইন থিটা নিচের দিকে, তাহলে জি সাইন থিটার সমপরিমাণ আমরা কি করব? উপরে প্রয়োগ করব। জি সাইন 9.8 ইন্টু সাইন 45, সাইন 45 এটার সাথে 4, ঠিক আছে 10.92। এটা এই যে 10.92 গুণ করছি, এইচ বসছে, cos 45 বসছে। cos 45 কেন? কারণ বল প্রয়োগ করছো কোন দিকে? উপরের দিকে, আর সরণ গেছে কোন দিকে? এদিকে। এই দুজনের মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি, তাহলে এফ এস cos থিটা এটা আসছে। বলো বুঝতে পারছি কিনা? আশা করি বুঝতে পারছি আমরা এটা। আচ্ছা একটু একটু এই দেখো দেখো দেখো, দেখছো কত বড় ভুল করে চলে যাচ্ছিলাম আমরা। এখানে একটা জিনিস তো ভুল হয়েছে। ভুল কি? এই যে এইচ এর মান, এখানে এইচ এর মানটা কি? একটু ম্যাথ শেষ হয় না, আর একটু করা লাগবে। এখানের এইচ এর মান মানে দুই অংশের এইচ এর মান তো এখানে সেম না। একটু একটু মনোযোগ দাও, কারণ এ বি পথে এইচ কাউন্ট করছো কোনটাকে? খাড়া, এটাকে। তো বিসি পথের এইচ কি খাড়াটা হবে? খাড়াটা হবে না। এখানে এটাকে রিপ্লেস করা লাগবে। আই হাই, ভুল করে দেখছো। আমরা এটাকে এসই লিখবো, এটাকে কি লিখবো? এস। এটাকেও এস লিখবো, এটাকেও কি লিখবো? এস লিখবো। এবার আসো, এসটাকে রিপ্লেস করা লাগবে, তো দুইটাই তো এইচ, কারণ যেহেতু এখানে দূরত্বের মান নাই, তোমাকে কম্পারিজন একই রাশিতে করতে হবে। এখন এটার জন্য দূরত্ব বা সরণ হচ্ছে এইচ পরিমাণ, তো এটার জন্য সরণ তো এইচ পরিমাণ নয়, এটার জন্য সরণ হচ্ছে আমরা এস ধরছি, আনত তলের দৈর্ঘ্য কত? এস। সো আগের ম্যাথটা যেমন তুমি এ বিপথে ডাব্লিউর মান পাইছিলে এইটা 276 এইচ এতটুকু, তাহলে এখানে যেহেতু এইচ আছে, এখানেও কি আনা লাগবে? এইচ আনা লাগবে, আদারওয়াইজ তুমি কম্পারিজন করতে পারবে না। আমরা তো এটা এইচ লিখে চলে যাচ্ছিলাম, বাট এখানে দুজন তো এই পথে যায় নাই, একজন গেছে এই পথে, একজন এই পথে, তো দুইটা ভাগ আছে। এখন আসো এসটাকে কিভাবে চেঞ্জ করব? নর্মাল ত্রিকোণমিতির কনসেপ্ট অ্যাপ্লাই করে দিবা। আসো তো ত্রিকোণমিতি কি করবো একটু দেখি। এই দেখো আমি এখানে একটু পাশে আঁকাচ্ছি, এই যে এটাকে ধরছি এস, এটাকে ধরছি এইচ, আর এটা হলো 45। তাহলে এখন এটা হলো লম্ব, এটা হলো অতিভুজ। অতিভুজ আর লম্ব নিয়ে কে কাজ করে? সাইন কাজ করে। সাইন কত ডিগ্রি? 45 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ। এই যে
তাহলে সাইন 45 এর মান কত? 1/√2 h/s। তো আমার লাগবে কিসের মান? s এর মান। আমি s কে রিপ্লেস করে ফেলবো। তাহলে s ইকুয়াল টু √2 ইন্টু কি h, এটা লেখা যায়। এই যে এবার মান বসাই দিবা। সব কাজ শেষ হয় নাই, আমরা তো এখন চলে গেছিলাম এটা ফেলে। w ইকুয়াল টু 154.43 ইন্টু s এর জায়গায় বসবে √2h। √2h 154 এর সাথে √2 গুণ করে দাও। 154.43 ইন্টু √2, হ্যাঁ 218.39h, এটাই হলো ডাব্লিউ এর মানে। হ্যাঁ বলো বুঝছি কিনা? দেখছো এইচ দিয়ে এখন তুমি তুলনা করতে পারবা। এই যে এখন দোনোটাতে এইচ আছে, এই পথে নেওয়ার জন্য তুমি এইচ দিয়ে কাউন্ট করছো, এটাকেও এইচ দিয়ে কাউন্ট করছো। সো এখন ভ্যালুটা সেম, মানে এটাও এইচ পরিমাণ, এটাও এইচ পরিমাণ। তো এখানে 276 এইচ, এখানে 218 ইন্টু এত এইচ, তাহলে এটা ছোট না? এটার ভ্যালুটা তো ছোট, গুণ করছো এটা ছোট, তাহলে এই পথে কৃতকাজটা কম, এই পথে কৃতকাজটা বেশি। সো এখানে কি হবে? কষ্ট বেশি হবে, এখানে কি হবে? কষ্ট কম হবে। বুঝাইতে পারছি? এখানে কিন্তু কেয়ারফুল, এখানে এস এর মানটা অর্থাৎ এই পথের সরণ আর এই পথের সরণটা কি না সেম না, এই জন্য আমরা আলাদা করে এটা করে আবার কি করছি? রিপ্লেস করে দিছি। বুঝছি? একটু ম্যাথটা একটু একটু বড়, মানে পার্ট পার্ট আলাদা করে করে করতে হয়। আশা করি বুঝলে, খুব কঠিন কিছু না। এই জিনিসটা হচ্ছে বেসিক, এটা বোঝা লাগবে ভালো করে। তাহলে আমরা এটা শেষ করলাম, এবার আমরা পরেরটাতে যাব। পরেরটাও একটা আনত তলের ম্যাথ, হেলানো তলের কোণ ঠিক একই রকম, 45 দেওয়া আছে। এসি হচ্ছে মই, মানে এটা এসি, এই যে হেলানো তল, এটা একটা মই বুঝাচ্ছে। তো বলতেছে মইয়ের দৈর্ঘ্য দেয়া আছে আবার 30 মিটার। 70 কেজি ভরের এক লোক 10 কেজি ভরের বোঝা নিয়ে এ হতে কোথায় গেল? সিতে গেল, মানে মই থেকে, মইয়ের মাধ্যমে এ থেকে সিতে গেছে। 70 কেজির লোকের ভর আর 10 কেজি আরো এক্সট্রা করে বোঝা নিছে, তাহলে টোটাল ভর কত? 80 কেজি। লোকটির কৃত কাজ নির্ণয় করো, ওইটার মতো। আসো করে ফেলি এটা। ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, তাহলে এফ এর মান কত? এমজি, এটার সাথে এস, এখানে হচ্ছে কত? কস থিটা। এমজি টোটাল কত হবে? 80 হবে, কারণ 70 কেজি ভরের লোক আবার 10 কেজি নিচে বোঝা, ইন্টু কত? 9.8। এখানে কোনো ধরনের চেঞ্জ হবে, 9.8 থাকবে, কারণ এক্সট্রা করে কোনো ত্বরণের কথা বলা নাই। এখানে যেরকম ত্বরণ বলছে, এখানে কিন্তু ত্বরণ বলা নাই। এটা গেল। এস কত? মইয়ের দৈর্ঘ্য কোন পথে গেছে? 30 মিটার পথে গেছে, 30 ইন্টু কস। অ্যাঙ্গেল কত বসবে? 45 বসাই দিবা। 45 বসবে, ঠিক আছে, কিন্তু এটা এই 45 না, ওই আগের মতো। দেখো আগের মতো, আমি যদি একটু আঁকাই ওদের মতো করে, দেখো এই যে এই পথে গেছে না, ব্যক্তি তো মনে করে এই পথে উঠতেছে, ধরো এটা ব্যক্তি, হ্যাঁ, ওই পথে সামনের দিকে উঠতেছে, তাহলে ওর ওজনটা কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। তাহলে ওকে যদি উপরে উঠতে হয়, ওকে অবশ্যই কি করতে হচ্ছে? এইদিকে বল প্রয়োগ করতেছে, ও ওজনের বিপরীতে বল প্রয়োগ করতেছে। তাহলে সরণ কোন দিকে করতেছে? এইদিকে না? এই যে তল বরাবর, এই যে হেলানো তলটা বরাবর সরণ না, এদিক বরাবর। তাহলে কোন বসবে কোনটা? বল এবং সরণের মধ্যবর্তী কোণ এইটা, এটা 45। তো এখানে এটা 45 হলে এটাও 45 হয়, কারণ দোনোটা মিলে তো 90, যেহেতু এটা লম্ব। সো 45 দিয়ে ম্যাথ করলে ম্যাথ হয়ে যাবে, তবে বুঝে করতে হবে। এখানে কিন্তু ভেতরের 45টা বসতেছে না, কোনটা বসতেছে? বাইরেরটা, কারণ এই যে বল প্রয়োগ আর এখানে সরণ, এই দুজনের মধ্যবর্তী কোণটা নিতে হবে আমাকে। আচ্ছা এটা গেল। তাহলে আসো মান বের করে বসাই দিই। 80 ইন্টু 9.8 ইন্টু 30 ইন্টু কস 45, এটা হচ্ছে 16,631.15, 16,631.15 এত জিরো। এটা হলো কৃতকাজের মান। বলো বুঝছি? ইজি বিষয় ছিল, বারবার বলতেছি কৃতকাজের বেলায় অ্যাঙ্গেলের বিষয়টা তুমি যতদিন না বুঝবা, তুমি কৃতকাজের ম্যাথ পারবা না, বারবার ভুল করে দিয়ে আসবা। কারণ এই ভ্যালুগুলো কোনো বাহাদুরি না, এগুলো দেওয়া থাকে, এগুলো দেখে দেখে বসাই দেওয়া শুধু। এখানে ভুল করলে করবা কোথায়? অ্যাঙ্গেল কাউন্টে, অ্যাঙ্গেলটা হিসাব করতে না জানলে ভুল হয়ে যাবে। এই জন্য সবসময় একটু পারলে চিত্র ড্র করে ম্যাথ করবা, তাহলে বুঝতে সুবিধা হয়। এবার আসো, মই যদি 30 ডিগ্রি কোণে হেলানো থাকে, কি সুবিধা পাওয়া যাবে? তাহলে সুবিধা কি? ওই যে আগের মতো প্রশ্ন, কাজের মানটা কমে যাবে। তাহলে এখন আমরা 45 ধরে কাজ করছি, এবার 30 ধরে কি করব?
কাজ করব, যেহেতু মই 30 ডিগ্রি কোণে হেলানো আছে। এইবার কিন্তু তোমার একটা ঝামেলা হবে, ওই যে এবার তুমি ইচ্ছা মতো থিটা যদি 30 বসাই দাও মিলবে না। এখানে ভুল করলে অ্যান্সার কারেক্ট আসতো কেন? কারণ এদিকে 45 হলে বাইরেও কত হবে 45, ভুল করলেও অ্যান্সারটা ঠিক থাকতো। কিন্তু এখন ঝামেলা হয়ে যাবে, দেখো কেমনে। এই অ্যাঙ্গেলটা কত 30 ডিগ্রি। এবার ব্যক্তি, এই যে ব্যক্তিটা কোন দিকে উঠতেছে, উপরের দিকে উঠতেছে, তাহলে তার স্মরণ কোন দিকে, এইদিকে। বস্তুর ওজন কোন দিকে কাজ করতেছে, নিচে। ভালো করে বুঝবা, ওজন নিচে। তাহলে বস্তুকে বল প্রয়োগ করতে হবে কোথায়, উপরে। বস্তুকে যদি উপরে উঠতে হয়, তার ওজনের বিপরীতে তাকে কি করতে হবে, বল প্রয়োগ করতে হবে না, এই যে এফ। তাহলে বলটা কাজ করতেছে, সেই তো উপরের দিকে যাচ্ছে, তাহলে উপরের ডিরেকশনে নিব আমরা। অনেকে বলবো স্যার ওজন আর এফ তো কাটাকাটি হয়ে যাবে। হ্যাঁ, কাটাকাটি হয়ে যাবে, পুরোপুরি এখানে হবে না, কারণ এফ এর আসলে আমরা উপাংশও নিচ্ছি না। তুমি জাস্ট এতটুকু মাথায় রাখবা, ওজন যদি নিচে কাজ করে, ব্যক্তি তো আর নিচের দিকে যাচ্ছে না, ব্যক্তি তো যাচ্ছে উপরে। তাইলে তার ওজনের ডিরেকশনটা বা বলের ডিরেকশনটা কোথায়, উপরের দিকে। এখানে এফ আর ডাব্লিউ সেম হওয়া না হওয়া কোনো ম্যাটার করতেছে না, জাস্ট বলের ডিরেকশনটা কোন দিকে এটা বোঝা লাগতেছে। তাহলে এইখানে এবার আসো, অ্যাঙ্গেল কতটুকু হবে, এই যে এটা হবে অ্যাঙ্গেল। এবার অ্যাঙ্গেল হবে কত, 60 ডিগ্রি। এবার যদি কেউ 30 ডিগ্রি দিয়ে করে বসে, হবে এটা? 30 ডিগ্রিতে হবে না, কারণ কি, 30 ডিগ্রি কাকে কাকে নিয়ে তৈরি হয়েছে দেখো। 30 ডিগ্রির জন্য কাজ করতেছে একটা অ্যাঙ্গেল এদিকে, আর একটা অ্যাঙ্গেল এদিকে। তাহলে এদিকে তো সরণ কাজ করছে, বুঝলাম। এদিকে কি বল কাজ করছে, বল কি এবার আবার কাজ করছে না উপরে কাজ করছে? তাহলে এদিকে কাজ করে নাই, সো তুমি কি নিতে পারবা না, 30 নিতে পারবা না, কারণ এটা বল আর সরণের মাঝখানের কোণ না। বল আর সরণের মাঝখানে কোণ এইটা। এই জিনিসটাই বুঝা লাগবে, বুঝতে পারছি? এবার আসো, এইটুকু বুঝলে তুমি এখন ম্যাথ আবার করে ফেলতে পারবে। এফ এস কস থিটা, তাহলে এফ এর মান কত, এম জি। বস্তু তো 80 কেজি হবে, একই ব্যক্তি প্লাস বোঝা। এস কত, মই তো একই আছে, মই কত 30 মিটার, সরি জি তো গুণ দিন, এটা 80 গুণ 9.8 এম জি। এম জি ইন্টু এস হচ্ছে কত 30, আর কস বসবে কত 60। কস কিন্তু 30 বসাই দিও না, প্রশ্নে 30 বলছে, এটা আনত তলের কোণ, বাট বস্তু মানে ব্যক্তির বল আর হচ্ছে সরণের কোণ কি না 30 না। তাহলে 80 গুণ 9.8 গুণ 30 গুণ কস 60, এটা আসবে 11,760। 11,760। এই যে দেখো, কৃতকাজ কমে গেছে। এক নম্বরে কৃতকাজ ছিল 16,600 কত, 16,600 সামথিং ছিল, তোমরা নিশ্চয় করছো। বাট এখানে কাজ দেখো এখন 11,000 চলে আসছে, তাহলে কৃতকাজ কমে গেছে না? কৃতকাজ কমে গেলে আমি কি পাবো, সুবিধা পাবো। তাহলে বস্তু যদি 45 ডিগ্রি কোণ থেকে তলের কোণের মানটা কমাই ফেলে, তাহলে তার কৃতকাজটা কি করতে হবে, কম করতে হবে। বুঝতে পারছি এখন? তাহলে 11,760 জুল কাজ করলে ও সুবিধা পাবে। তাহলে সুবিধা পাবে, এটা তুমি ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝাই দিবা যে পূর্বে 45 ডিগ্রি আনত তলে তাকে কাজ করতে হয়েছে 16,000 সামথিং জুল, বাট 30 ডিগ্রি আনত তলে কাজ করতে হবে এত, তাহলে কৃতকাজের পরিমাণ কমে গেছে, বিয়োগ করে দেখাবা কতটুকু কমছে। এরপরে বলবা যেহেতু কৃতকাজের পরিমাণ কমে গেছে, তাহলে ব্যক্তির কাছে এটা কি হবে, সহজ মনে হবে। শেষ। এবার আমাদের লাস্ট ওয়ান, গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখতে হবে। একই কনসেপ্ট ক্লিয়ার থাকলে এটাও পারবা। মইয়ের দৈর্ঘ্য 50 মিটার হলে, মইয়ের দৈর্ঘ্য কত হলে, 50 মিটার হলে তা কত কোণে হেলানো, কত কোণে হেলানো থাকলে একই পরিমাণ কাজ হবে। এখন এখানে একটা বিষয় আমি একটু বলি, এটা আসলে একটা প্রশ্ন আমি নিচ থেকে অ্যাড করছিলাম আর একটা উদ্দীপক থেকে এনে। এখানে যে বলছে না একই পরিমাণ কাজ, এখন একই পরিমাণ মানে কত, আমি কি এখানের কাজ ধরবো না এখানের কাজ ধরবো, এটা হলো মূলত 1 নাম্বার একটা ধরবো। মানে এই প্রশ্নটা হলো আসলে ওর জন্য। এই 2 নাম্বার প্রশ্নটা আমি আরেকটা উদ্দীপক থেকে অ্যাড করছি। এখন তোমার মনে করো আমি যদি তোমাকে না বলি একই পরিমাণ কাজ মানে কোনটাই, এখানে 1 নাম্বারও কাজ বের করছি, 2 নাম্বারও তো কাজ বের করছি, তো একই পরিমাণ কাজ মানে আমি কোনটা নিব। এখানে কিন্তু এই উদ্দীপকটা মূলত প্রথম প্রশ্নের জন্য, এটা একটু মাথায় রাখবা। তাহলে প্রথম প্রশ্নে কৃতকাজ কত ছিল বলবা, প্রথম 3 নাম্বার 1 নং হতে পাই ডাব্লিউ, কৃতকাজের মান ছিল 16,600 কত, ভুলেও গেলাম, দেখছো না লিখে রাখলে ভুলে যাবো সব। এফ এস কস থিটা ছিল না, কস 45 দিয়ে, কস 45 16,600 কত, এক হচ্ছে এফ এস কস থিটা 80 ইন্টু 9.8 ইন্টু এস 30 কস 45, 16,631.15, 631.15 জুল। এই যে
এই কাজটা হবে বলছে। মানে এখন মইয়ের দৈর্ঘ্য চেঞ্জ করে দিছে, মই 30 মিটার ছিল না লম্বা, এখন মই হচ্ছে 50 মিটার করে দিছে। তাহলে মইয়ের দৈর্ঘ্য তুমি এস চেঞ্জ করে ফেলছো, এস এখন কত হবে 50। তো বলছে এস যদি 50 হয় তুমি আগের সম পরিমাণে কাজ করবা, একই পরিমাণ কাজ করতে বলছে। তো অ্যাঙ্গেল কত হইতে হবে, অর্থাৎ ওই মইটাকে আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে রাখতে হবে, মানে আনুভূমিকের সাথে তার কোণ কত হলে মইয়ের দৈর্ঘ্য 50 করার পরেও সেম পরিমাণ কাজ করা সম্ভব হবে। তাহলে আসো করে ফেলি আমরা। ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। ডাব্লিউর মান বসাবো 16,631.15। এফ হচ্ছে 80 ইন্টু 9.8, এস হচ্ছে কত 50 ইন্টু কস থিটা। আমরা তো থিটাই বের করতে চাই, তাহলে এখানে কস থিটার মান আসবে 16,631.15। এটাকে কত দিয়ে ভাগ দিবা, 80 গুণ 9.8 ইন্টু 50 ভাগ দিব এত, তাহলে কস থিটা এটার মান আসছে 0.424। তাহলে থিটা ইনভার্স করে দিবা কসকে, তাহলে কস ইনভার্স আনসার আসবে 64.89। 64.895, এটাকে তুমি অলরেডি 9 লিখতে পারবা, এত ডিগ্রি আমি একটু বাড়াই লিখছি। হ্যাঁ, এখন অ্যান্সার কি শেষ? অ্যান্সার শেষ হয়ে গেছে। তোমাকে বলছে কত ডিগ্রি কোণে হেলানো থাকলে, তো হেলানো থাকে কিসের সাথে, মই কিসের সাথে হেলানো থাকে, আনুভূমিক তলের সাথে হেলানো থাকে না, এই যে এটা ভূমি, ভূমির সাথেই তো হেলে থাকে এইভাবে। তো এটা কি ভূমির সাথে হেলানো তল না, বুঝতে হবে। চলো একটু বুঝে নিই এটা। তাহলে আমি একটু আবার রাখতেছি, এটা বুঝিও। এই যে ব্যক্তি এবার আবার কি করতেছে, উপরে উঠতেছে, তাহলে ওজন কাজ করতেছে কোন দিকে, নিচে, তাহলে তাকে বল প্রয়োগ করতে হবে কোথায়, উপরে। আর তার সরণ কোন দিকে, এই দিকে। তাহলে আমরা যে থিটাটা বাইর করছি এটা হচ্ছে মূলত এইটা, আমরা যে থিটাটা এখানে বের করছি, কারণ আমাদের এখানে থিটার পরিচয় কি, বল এবং সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে দেখো তো আমরা ম্যাথ দিয়ে যেটা বের করছি ক্যালকুলেশনের মাধ্যমে, এটা হচ্ছে এই থিটাটা। তো এখানে এই থিটা কি আনুভূমিকের সাথে হেলে আছে, এই অ্যাঙ্গেলটা কি আনুভূমিকের সাথে তৈরি করছে না, আনুভূমিকের সাথে অ্যাঙ্গেল কোনটা, আনুভূমিকের সাথে অ্যাঙ্গেল হচ্ছে এইটা। তাহলে তোমাকে এইটা বের করতে বলছে, আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে হেলানো থাকবে। তাহলে কেমনে বের করবো, এর টোটালটার মান কত 90 না, এই টোটালটার মান কত 90। তো এটা তুমি অলরেডি বের করছো, তো এটা কেমনে বের করবা, 90 থেকে এটা বিয়োগ দিবা। তাহলে এবার লিখবা হেলানো কোণ কার সাথে, আনুভূমিকের সাথে, কত 90 মাইনাস 64.9। তাহলে বিয়োগ করলে কত হয় 25.10, 25.10। ঠিক আছে, এটা আর একটু কম হবে, আমি এখানে 9 নিছি তো, আচ্ছা দাঁড়াও এটা এক্স্যাক্টলি বিয়োগ করি। 90 মাইনাস 64.9, 25.1, একই কথা, 10 যে কথা একই কথা, সেম। হেলানো কোণের মান আসবে এইটা। অর্থাৎ তুমি যদি এখন 50 মিটারের ওই মইটাকে ভূমির সাথে 25 ডিগ্রি কোণে মানে হেলান দিয়ে রাখো, তাহলে কাজের মান কি থাকবে, এতই থাকবে। অর্থাৎ মইয়ের দৈর্ঘ্য বাড়ানোর কারণে কাজের মানের পরিবর্তন হবে না, কারণ তুমি অ্যাঙ্গেলটা কমাই দিছো। আগে অ্যাঙ্গেল ছিল 45, তুমি এখন অ্যাঙ্গেল করে দিছো এত, তাহলে অ্যাঙ্গেল কমানোর কারণে তুমি মইয়ের দৈর্ঘ্য বাড়াইছো, এতে করে কাজ কি হয় নাই, চেঞ্জ হয় নাই, সো সেম পরিমাণ কাজ হয়েছে। তাহলে এখান থেকে যেটা অ্যাঙ্গেল আসছে এটা অ্যান্সার নয়, এটা বুঝতে হবে। এই কোণটা কিসের, এই কোণটা বল এবং সরণের মধ্যবর্তী কোণের। তো বল এবং সরণের মধ্যবর্তী কোণ এটা তো ভূমির সাথে তৈরি হয় নাই, ভূমির সাথে যেটা ওইটাই হলো হেলানো কোণ। তাহলে ভূমির সাথে একটা কেমনে বের করবো, 90 থেকে বিয়োগ দিয়ে বের করবো। বলো বুঝতে পারছি কিনা আমরা? তাহলে আশা করি মোটামুটি ভালোই আমরা আজকে বুঝতে পারলাম। তাহলে আজকে কয়টা ম্যাথ করছি, টোটাল 10টা ম্যাথ করছি, অর্থাৎ 4টা সিকিউ সলভ করছি, 4টা সিকিউর অধীনে ম্যাথ করছি কয়টা, 10টা। এই ম্যাথগুলো যদি প্রপারলি সুন্দর মতো পারো, তাহলে কাজ ক্ষমতার অধ্যায়ের প্রথম 3টা লেকচার আমরা যা কিছু করছি, অর্থাৎ কৃতকাজ নির্ণয়, মহাকর্ষ বল, পরিবর্তনশীল বল, স্প্রিং, সব কিছু আমাদের ক্লিয়ার হয়ে গেছে। আর আমি এর বাইরেও কয়েকটা ম্যাথ করাইছিলাম বোধহয় প্রথম লেকচারের শেষের দিকে, সেখানে 2-1টা ম্যাথ ওগুলো বোর্ডের ছিল, ওগুলো একটু কি করবা,
ভালো করে করবো। আমি চেষ্টা করছিলাম আজকেও হয়তো এখান থেকে 2-1টা ম্যাথ করাবো ভেক্টর ফরম্যাট দিয়ে, তবে টাইম অলরেডি অনেক বেশি হয়ে গেছে, ঠিক আছে? আর তোমাদের পুরো সবগুলো একসাথে ম্যাথ করতে অনেক কষ্ট হবে আমি জানি, তবে পারলে যদি কষ্ট না হয় একটু ভাগ ভাগ করে করবা, ঠিক আছে? আমি তো ভাগ ভাগ করে তোমাদেরকে এখানে করাইছি। প্রথম 2টা সিকিউ করাইছি স্প্রিং নিয়ে, আর পরের 2টা সিকিউ করাইছি হেলানো তল দিয়ে। তাহলে তোমরা কষ্ট হলে একসাথে যদি না পারো আলাদা আলাদা করে করবা। আমার কথা হচ্ছে একসাথে সব করার প্রয়োজন নাই। আমি 10টা ম্যাথ একসাথে করলাম কিন্তু কিছু বুঝলাম না, প্রেশার হয়ে গেছে, এমন করার দরকার নেই। দরকার ম্যাথ কম করো, বাট আমার কথা হচ্ছে বুঝে করো, যেন ওটা তোমার কাছে দীর্ঘদিন স্থায়ী হয়, তুমি যেন নিজে নিজে পারো মতো এভাবে করে করো। আর ভেক্টরের গুলাতে আমি আর যাচ্ছি না, মানে ভেক্টর বলতে ওই যে মনে করো এফ কত নিউটন বল প্রয়োগ করছে, এটা ভেক্টর ফরম্যাটে দেওয়া থাকে। 5i ক্যাপ 3j ক্যাপ এই রিলেটেড কিছু ম্যাথ ছিল, সরণটাও ভেক্টর ফরম্যাটে থাকে, ডট গুণ দিয়ে কাজ বের করতে হয়। তো এরকম ম্যাথ কিন্তু আমি প্রথম লেকচারে করাইছিলাম, সেম ম্যাথ, একদম হুবহু সেম ম্যাথই। ওটাও একটা বোর্ডেরই প্রশ্ন ছিল, আমি এখান থেকে নিয়েই করাইছি, ওটা একটা বোর্ডের সিকিউ। সো ওইটা যদি করো তাহলে ওই রিলেটেড আর প্রবলেম থাকবে না। ওটা লেকচার 1-এ নিশ্চয়ই তোমরা দেখছো, যারা করে আসছো তারা অবশ্যই দেখছো। তবে এই 4টা লেকচার আমরা এখনো পর্যন্ত পুরো চ্যাপ্টারকে 100% চিন্তা করলে আমরা এখনো 20% কাভার করছি পুরো 4 লেকচারে। আগামী লেকচার যেটা 5 নাম্বার, এটা একটা লেন্দি লেকচার হবে, একটু বড় হবে, এবং আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি প্রশ্নকে কাভার করে এটা পড়ে ফেলবো। এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি প্রশ্ন 2টা টপিক থেকে আসে, আমি একটু বলে দিই। একটা হলো শক্তির সংরক্ষণশীলতা, মানে যান্ত্রিক শক্তি, এগুলো থেকে দোলক দিয়ে হচ্ছে প্রশ্ন করে অনেক বড় একটা অংশ, এই দোলকের ম্যাথগুলো পাওয়া তোমরা। আর একটা হচ্ছে কুয়া, এই চ্যাপ্টারে প্রায় 50% কোয়েশ্চেন, 50% কোয়েশ্চেন হচ্ছে ওই পাম্প, কর্মদক্ষতা, ইঞ্জিনের শক্তি, কুয়া খালি করা, এটা থেকে 50% কোয়েশ্চেন আসে। আমরা লেকচার 6-এ, অর্থাৎ আগামী 2 লেকচার পর লেকচার 6 না 7-এ আমরা কুয়ার ম্যাথগুলো করব। আগামী লেকচার 5ম লেকচারটা হবে শক্তি রিলেটেড, ওখানে আমরা শক্তির যাবতীয় অংশগুলো করব। লেকচার 6-এ শক্তির ম্যাথগুলো করে ফেলবো। তাহলে এই 2টা লেকচারে শক্তি শেষ হয়ে যাবে, তাহলে আমাদের চ্যাপ্টার এখানে 50% কমপ্লিট হয়ে যাবে 6টা লেকচারে। আর বাকি 2টা লেকচার বা 3টা লেকচার থাকবে ওই লাস্টের পার্ট, কুয়ার পার্টটার উপর, যেটা থেকে সবচেয়ে বেশি কি হয়, প্রশ্ন হয়। অর্থাৎ আমাদের এই চ্যাপ্টার শেষ করতে আরও 4টা লেকচার লাগবে, 4টা বা 5টা লেকচার লাগবে। আশা করি আমরা দ্রুত সময়ের মধ্যে সবগুলো আপলোড করবো, যাতে তোমাদের এক্সামের আগে এগুলো কমপ্লিটলি তোমরা কি করতে পারো, প্র্যাকটিস করতে পারো। আমি ওইভাবে করেই দিচ্ছি। এই প্রশ্নগুলো করার পর তোমার এক্সট্রা করে আর প্রশ্ন করতেও হবে না, তুমি জাস্ট এইটাকে নোট আকারে পড়বা। আমরা এখানে ধীরে ধীরে আরও পড়বো, শক্তির ম্যাথ করবো আরও অনেকগুলা, তারপর কুয়ার ম্যাথ, এগুলো আরও অনেকগুলো করবো। তো আমি যা এখানে করাবো ওগুলো তোমাকে বাছাইকৃত ম্যাথগুলো করাবো, তুমি একদম ওগুলাই করবা। ওগুলাই তুমি ভালো করে পারলে আমি বলবো যে তোমার এই চ্যাপ্টারে কোনো প্রবলেম থাকবে না। আমি ওইভাবে করে ম্যাথগুলো সিলেক্ট করে তোমাদেরকে করাচ্ছি, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা অনেক দীর্ঘ হয়েছে, যদি একসাথে না পারো, আমি বারবার বলতেছি ম্যাথগুলো একটু ভাগ করে করবা। তবে আমার কথা হচ্ছে ম্যাথগুলো তোমার পারা লাগবে। যদি কিছু না বুঝো আমাদেরকে অবশ্যই জানাবা, চেষ্টা করব তোমাদের ডাউটগুলো সলভ করানোর। আজকের ক্লাসটা তাহলে একটুকুই থাকবে, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।